এক্সকিউজ মি, আপনি কি অন্ধ? দেখছেন না আমি কাজ করছি? টেবিলটা নড়লো কেন? ওরে বাবা, কথা বলছেন না? কথা বলছেন নাকি কামান দাগছেন? টেবিলটা তো আপনার একার সম্পত্তি না আপু, পাবলিক প্লেস, একটু তো নড়াচড়া হবেই। আপু, হাউ ডেয়ার ইউ! আমি তোমার সিনিয়র, নাম ধরে ডাকবে, না হলে ম্যাম বলবে। আর এই বেয়াদবি একদম সহ্য করব না। সিনিয়র বলে কি মাথায় চড়ে বসবেন? বয়স একটু বেশি বলে যদি সম্মান চান তবে বৃদ্ধাশ্রমে যান। আমি এখানে কফি খেতে আসছি, আপনার লেকচার শুনতে না। শহরের এক নামী ক্যাফেটেরিয়া। আয়রা তার ল্যাপটপ খুব জরুরি একটা প্রজেক্ট সাবমিট করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই পাশে এসে বসলো শেহজাদ, কানে ইয়ারফোন আর মুখে শীষ। সে নিজের কফিটা আয়েশ করে রাখতে গিয়ে ধাক্কা দিল আয়রার টেবিলে। আয়রা তখন চোখ লাল করে শেহজাদকে কথা শুনিয়ে দেয়। শেহজাদ ইয়ারফোন খুলে চেয়ারে হেলান দিয়ে কথা বলতে থাকে। আয়রা দাঁতে দাঁত চিপে, তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? তোমার আইডি কার্ড দাও, আমি এক্ষুনি ডিসিপ্লিনারি কমিটির কাছে কমপ্লেন করব। আইডি কার্ড? ওটা তো বাসায় রেখে আসছি। তবে আপনার যদি আমাকে এতই ভালো লাগে আমার ফোন নাম্বারটা নিতে পারেন। কমপ্লেন না করে ডিরেক্ট কল করবেন। ইডিয়েট, তোমাকে আমি দেখে নেব। ও ম্যাডাম, দেখেন, ভালো করে দেখেন। অবশ্য আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখবেনই তো। আয়রা কথায় না পেরে রেগে সেখান থেকে চলে যায়। বিকালে আয়রা বাসায় ফিরে দেখলো তার খালাজান ড্রয়িং রুমে এক ছেলের সাথে হাসাহাসি করছেন। আয়রা কাছে গিয়ে থমকে দাঁড়ালো। এ তো সেই ক্যাফের বিয়াদব ছেলেটা। খালাজান, এই ছেলে এখানে কি করছে? একে বের করুন এক্ষুনি। আরে আয়রা, এ কি কথা? শাহজাদ এখন থেকে এই রুমটাতে থাকবে। ও আমাদের শহরের বাইরে থেকে পড়তে আসছে, খুব ভালো ছেলে। শেহজাদ আয়রার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আরে আপনি তো সেই ক্যাফের রাগী আপুটা। খালাজান, আপনার ভাগ্নি কি সব সময় এমন ঝগড়া করে? আমি তো ভয় পাচ্ছি আমার পড়াশোনা হবে কি না। খালাজান, ওই মিথ্যা বলছে। ওই একটা আস্ত বেয়াদব। ও এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্তও থাকবো না। বেশ তো, আপনি চলে যান। আমি আপনার রুমটা তাহলে বড় করে সাজাবো। বড়দের সম্মান করতে শিখুন সিনিয়র ম্যাডাম। আপনার খালা এখানে আছে, দেখছেন না? এদিকে খালা হাসছে, দুজনকে থামিয়ে বলে, আরে আয়রা, ও আমার ছোটকালের বান্ধবীর ছেলে। আজ থেকে আমার এখানে থাকবে। বেচারা বিপদে পড়ে এসেছে, আর বান্ধবীর ছেলে বলে কথা। না করি কি করে বল? তুই যেমন আমার মেয়ে, ও তেমনি আমার ছেলে। রাগ করিস না, যা এবার যা তুই। শাহজাদ, আসো, তোমার রুমটা দেখাই। আয়রা রাগে গজগজ করে চলে যায়। শেহজাদ মুচকি হাসে। রাত 10টা। আয়রা কিচেনে গেছে কফি বানাতে। সেখানে শেহজাদ আগে থেকেই ম্যাগি রান্না করছে। ঝগড়া শুরু হতে দেরি হলো না। সরো সামনে থেকে, আমি কফি বানাবো। আর আমার কফির মগ কেন ধরেছো? আপনার নাম লেখা আছে? নেই তো। আর আমি আগে আসছি। আগে আমি ম্যাগি খাবো, তারপর আপনি কফি খাবেন। বেয়াদব ছেলে, সিনিয়রদের সাথে এভাবে কথা বলতে হয়? আয়রা মগটা ছিনিয়ে নিতে গেলে শেহজাদের হাত থেকে গরম ম্যাগির বাটিটা ছিটকে যাওয়ার উপক্রম হয়। শেহজাদ আয়রাকে এক হাতে জড়িয়ে ধরে তাকে পিছলে পড়া থেকে বাঁচালো। আয়রা শেহজাদের একদম বুকের কাছে আটকে গেল। দুজনের নিঃশ্বাস খুব কাছাকাছি। শেহজাদ নিচু স্বরে চোখে চোখ রেখে বলে, সিনিয়র হওয়ার ভাব তো খুব দেখান, কিন্তু নিজের ব্যালেন্স তো রাখতে পারেন না। ছাড়ো আমায়। তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? না ধরলে তো ফ্লোরের সাথে রোম্যান্স করতেন। যাকগে, কফিটা একটু কড়া করে বানাবেন। আমি কিন্তু আপনার হাতেই খাবো। মরলেও তোমাকে কফি দেব না। গেট আউট। শেহজাদ হাসতে হাসতে চলে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে চৌধুরী সাহেবের ক্লাসে শেহজাদ আর কবির পেছনের বেঞ্চে বসে হাসাহাসি করছে। আয়রার সামনে বসে প্রেজেন্টেশন দিচ্ছে। দোস্ত, তোর সিনিয়র তো দেখি আগুনের গলা, ওদিকে তাকালে তো ভস্ম হয়ে যাবে। আরে না রে, ওটা ভস্য না, ওটা হলো মিসম্যানেজড এনার্জি।
একটু পরেই দেখবি ওর প্রেজেন্টেশন আমি কিভাবে নষ্ট করি। শেহজাদ পেছন থেকে আয়রার দিকে একটা চিরকুট ছুঁড়ে মারল, যাতে লেখা লিপস্টিকটা একটু বেশি লাল হয়ে গেছে। সিনিয়র ম্যাডাম আয়রা চিরকুটটা পরেই রাগে কাঁপতে শুরু করলো। স্যার, শেহজাদ ক্লাব ডিস্টার্ব করছে। শেহজাদ, তুমি আর আয়রা একসাথে এই প্রজেক্টটা শেষ করবে। যেহেতু তোমাদের মধ্যে খুব যোগাযোগ হচ্ছে, তাই নেক্সট উইকে আমাকে এই ডিজাইনটা সাবমিট করবে। হোয়াট? ওর সাথে? যা বলছি তাই করবে। খুব তো দুষ্ট হতে ইচ্ছে তোমাদের। নাও করো এবার। দুজনেই স্যারের কথা শুনে একে অপরকে চোখ দিয়ে গিলে নিচ্ছে যেন, কারণ তারা মরতে রাজি, একসাথে প্রজেক্ট করতে নয়। ক্লাস শেষ করে আয়রা টিউশন করায়। ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে যাবে, তাই দ্রুত বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। সন্ধ্যায় ফেরার পথে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আয়রা ছাতা আনতে ভুলে গেছে। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁপছে। শেহজাদ তার বাইক নিয়ে পাশে এসে দাঁড়ালো। কি সিনিয়র, বৃষ্টিতে ভিজে তো একদম বিড়ালের মতো অবস্থা হয়েছে। আসুন লিফট দেই। তোমার বাইকে আমি কোনোদিন উঠবো না, আমি রিক্সা নেব। শহরে এখন ধর্মঘট, রিক্সা পাবেন না। আর যদি কাল জ্বর আসে তবে প্রজেক্টের কাজ করবে কে? আমি কি আপনার চাকর নাকি? আয়রা অনিচ্ছা সত্ত্বেও শেহজাদের পেছনে বসলো। বাইক স্টার্ট দিতেই ঝাঁকুনিতে আয়রা শেহজাদকে জড়িয়ে ধরলো। শেহজাদ আয়নায় আয়রার মুখটা দেখে মনে মনে হাসলো। এত জোরে ধরার দরকার নেই, আমি পালিয়ে যাচ্ছি না। চুপচাপ বাইক চালাও বেয়াদব। বৃষ্টি বন্ধ হলে তোমাকে দেখে নেব। রাত 12টা। খালাজানের বাড়িতে পিনপতন নিরাপত্তা থাকার কথা ছিল, কিন্তু আয়রার ঘর থেকে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। বড় টেবিলটার এক পাশে আয়রা তার নকশা আঁকছে, তার অন্য পাশে শেহজাদ কানে হেডফোন দিয়ে জোরে গান শুনছে আর পেন্সিল শার্প করছে। আয়রা মাথায় হাত দিয়ে বলে, শেহজাদ, তোমার গানের আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে। আর এই শার্পনারের ময়লাগুলো আমার ড্রয়িংয়ের উপর কেন ফেলেছো? একদম অসভ্য। আয়রার কথা শুনে শেহজাদ ইয়ারফোন খোলে। আরে সিনিয়র ম্যাডাম, ড্রয়িং করছেন নাকি তাজমহল বানাচ্ছেন? একটু ময়লা পড়লে কি ডিজাইন ধসে যাবে? আর আপনার এই কড়া পারফিউমের গন্ধে তো আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। আমি কি কিছু বলছি? এটা নামি ব্র্যান্ডের পারফিউম, তোমার ওই সস্তা বডি স্প্রে না। আর শোনো, এই পিলারের ডিজাইনটা চেঞ্জ করো, এটা একদম ব্যাকডেটেড। ব্যাকডেটেড আপনি, ডিজাইন না, এটা মডার্ন আর্কিটেকচার। আপনি তো সেই ব্রিটিশ আমলের জানালা দরজা ছাড়া কিছু বোঝেন না। ঠিক তখনই আয়রার ফোনে ভিডিও কল এলো। ওপাশে পিউ আর কবির একসাথে বসে পিৎজা খাচ্ছে। তারা দুজনেই শেহজাদ আর আয়রার এই প্রজেক্টের অফিসিয়াল অবজারভার। পিউ আর কবির আবার একে অপরের বন্ধুও। কি ডায়রা, তোদের প্রজেক্ট কত দূর? নাকি একে অপরকে খুন করে ড্রেনে ফেলে দিয়েছিস? কবির মুখ ভর্তি পিৎজা নিয়ে বলে, শেহজাদ ভাই, সিনিয়রকে বেশি জ্বালিয়েন না, ফেলিওর করে দিলে কিন্তু খবর আছে। আয়রা আপু, শেহজাদকে একটু ভালো মন্দ খাওয়ান, দেখবেন আপনার ড্রয়িংও একাই করে দেবে। আমি একে খাওয়াবো? একে বিষ খাওয়ানো উচিত। সারাদিন শুধু তর্ক আর বেয়াদবি। শুনলি কবির, এই হলো আমাদের সিনিয়রদের নমুনা। ভালোবাসা তো দূরে থাক, এক কাপ চা খাওয়ার অফারও নেই। কথা বলতে বলতে দুইজনেরই পেটে খিদে চঞ্চল করে ওঠে। আচ্ছা থাক, রাখ এবার, খিদে পেয়েছে। আয়রা রান্নাঘরে গিয়ে দেখলো খালাজান রাতে বিরিয়ানি করে রেখেছিলেন, কিন্তু হাঁড়িতে মাত্র 1 প্লেট বিরিয়ানি অবশিষ্ট আছে। আয়রা হাঁড়িটা নিতেই শেহজাদ সেখানে হাজির। হুম, ওটা আমার। আমি হোস্টেলে থাকার সময় থেকে জানি যে লাস্ট প্লেট সব সময় আমার হয়। তুমি গেস্ট আর আমি এই বাড়ির মেয়ে, তাই এই বিরিয়ানি আমার হকের। ছাড়ো বলছি হাঁড়িটা। ছাড়বো না। সিনিয়র হিসেবে আপনার উচিত জুনিয়রকে খেতে দেওয়া। আপনার দয়ামায়া নেই? তোমার জন্য নেই, বেয়াদবদের উপোস থাকা ভালো। টানাটানির এক পর্যায়ে বিরিয়ানির হাঁড়িটা উল্টে গিয়ে দুজনের গায়ে কিছুটা পড়লো। আয়রা তো রাগে কাঁপছে। দেখো কি করলে এটা, আমার প্রিয় ড্রেসটা শেষ। দোষ আপনার। কেন হাঁড়ি টানছিলেন? এখন যান, দুজনে মিলে ভাগ করে ফ্লোর পরিষ্কার করি।
ঝগড়ার শব্দে খালাজান ঘর থেকে বেরিয়ে এলেন। তার পেছনে ফোনে ভিডিও কলে আয়রার মা, যিনি শহরের বড় ডাক্তার, তিনি কথা বলছিলেন। তাকে আয়রার খালা আগে থেকেই সব বলেছিলেন। দুজনের চিৎকার শুনে তিনি বলে উঠলেন, আয়রা, এত রাতে কিসের চিৎকার? সে যাদের সাথে কেন ঝগড়া করছিস? ওর বাবা আমার খুব পরিচিত, ছেলেটা খুব ভালো। মা, তুমি জানো না ও কতটা বেয়াদব। ও তোমার সামনে ভালো সাজছে। শেহজাদ সাথে সাথে মাসুম চেহারা বানিয়ে কলের সামনে গেল। আন্টি দেখুন, আমি শুধু একটু খেতে চেয়েছিলাম। আয়রা আপু আমাকে ধমকাচ্ছে। আমি কালকেই হোস্টেলে চলে যাব ভাবছি। না না শেহজাদ, তুমি কোথাও যাবে না। আয়রা, ওকে সরি বলো এক্ষুনি। আমি আমি একে সরি বলবো? ইম্পসিবল। বলো আয়রা। আয়রা কিছুক্ষণ দম ধরে শেহজাদের দিকে তাকিয়ে থাকে, তারপর রেগে বলে। সরি। সবার বকাবকি খেয়ে আয়রা মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। শেহজাদ একটু অপরাধ বোধ নিয়ে আয়রার পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে এক মগ ধোয়া ওঠা কফি। এই নিন, আমি বানিয়েছি, বিষ মিশাইনি, নিশ্চিন্তে খেতে পারেন। শেহজাদ মুচকি হাসছে। আয়রা না তাকিয়েই বলে, দরকার নেই, তোমার কফি তুমিই খাও। শেহজাদ আয়রার খুব কাছে গিয়ে মগটা তার হাতের কাছে ধরলো। আরে ধরুন তো, হাত কাঁপছে কেন? সিনিয়র ম্যাডাম কি ভয় পাচ্ছেন? আয়রা মগটা নিতে গিয়ে শেহজাদের হাতটা ছুঁয়ে ফেললো। বৃষ্টির ঠান্ডা বাতাসের মাঝে সেই হাতের উষ্ণতা আয়রাকে কেমন যেন আচ্ছন্ন করলো। শেহজাদের চোখে আজ সেই বেয়াদবি নেই, আছে অদ্ভুত এক মায়া। আপনি রেগে থাকলে আপনাকে না ঠিক ওই রাগী বিড়ালটার মতো লাগে, দেখতে খারাপ না। আয়রা মুখ ফিরিয়ে নিয়ে বলে, চুপ করো, কাল সকালে কিন্তু প্রজেক্ট সাবমিশন। কাজ শেষ না করে ঘুমাবে না। শেহজাদ মাথা নাড়িয়ে চলে যায়। পরের দিন সকালে দুজনে হন্তদন্ত হয়ে ইউনিটে পৌঁছালো। কিন্তু শেহজাদ ভুল করে আয়রার প্রজেক্ট ফাইলের ভেতর তার একটা কমিক বুক ঢুকিয়ে দিয়েছে। চৌধুরী সাহেব ফাইলটা খুলতেই কমিক বুকটা সামনে এলো। আয়রা, এটা কি? আর্কিটেকচার প্রজেক্টে ব্যাটম্যান কি করছে? আয়রা অবাক হয়ে যায়। সে নিজেও জানে না কি করে এসব হলো। মাথা নিচু করে বলে, স্যার ওটা আসলে শেহজাদ পেছন থেকে ফিসফিস করে, ব্যাটম্যান তো আইকনিক আর্কিটেকচারাল থিম স্যার। আমি আর আয়রা আপু এটা নিয়েই রিসার্চ করছিলাম। বেয়াদব, এবার তোকে আমি মেরেই ফেলবো। আয়রা, নেক্সট যেন আর এমন না হয়, তাহলে খবর আছে। স্যার একটু বকাবকি করে চলে গেলেন। শেহজাদ, তোমাকে আমি মেরেই ফেলবো। শুধু এই দরকারি ক্লাসগুলো স্যার তোমাদের আর আমাদের ব্যাচের একসাথে করান বলে তোমাকে আমি সহ্য করছি। না হলে কি ম্যাডাম, চুমু খেতেন? হোয়াট? কি বলছো কি? আশেপাশের মানুষ আছে? ছি। আরে বুঝি, হ্যান্ডসাম ছেলে দেখলে অমন একটু একটু হয়। ও মাই গড, তুমি জাস্ট ইম্পসিবল। আয়রা রেগে বেরিয়ে পড়ে। এভাবে রোজই তারা টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে, কখনো বাড়ি, কখনো রাস্তায়, কখনো বা ক্যাম্পাসে। আয়রা আর শেহজাদের লড়াই এবার ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়িয়ে পাহাড়ের কোলে। ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয়েছে একটা স্টাডি ট্যুরের। আমরা এই ট্যুরের ইনচার্জ, আর শেহজাদ, সে হলো সেই মেজাজ খারাপ করা জুনিয়র যে বিনা কারণে সব পরিকল্পনা ভেস্তে দিতে ওস্তাদ। যাবার দিন বাসের ভেতর হই হল্লোড় করে তুঙ্গে। কবি ড্রাম বাজাচ্ছে আর পিউ গান গাইছে, কিন্তু পেছনের সিটে আয়রা ফাইল নিয়ে বসে আছে। তার চোখে মুখে বিরক্তি, কারণ তার পাশের সিটে বসে শেহজাদ আয়েশ করে বাদাম চিবোচ্ছে, আর বাদামের খোসাগুলো আয়রার ফাইলের ওপর ফেলছে। শেহজাদ, এটা বাস, তোমার ডাস্টবিন না। খোসাগুলো ব্যাগে রাখো, না হলে আমি তোমাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আরে সিনিয়র ম্যাডাম, পাহাড়ে যাচ্ছি, একটু বন্য হতে শিখুন। আপনি তো দেখি বাসেও সেই হাড়কিপটে টাইপ আচরণ করছেন। একটা বাদাম খাবেন, বুদ্ধি বাড়বে। তোমার ওই উচ্ছিষ্ট বাদাম আমি খাবো না। আর শোনো, ওখানে গিয়ে একদম আমার আশেপাশে আসবে না। আমি তোমাকে চিনে রাখতে চাই না। চিন্তা করবেন না, পাহাড়ে অনেক বানর আছে, তাদের সাথে আপনার বন্ডিং ভালো হবে। আমি তো স্মার্ট মানুষের সাথে ঘুরি। তোমাকে গলা টিপেই মেরে ফেলবো একদিন। বাহ, তাহলে তো গলাটা সুন্দরী হাতের ছোঁয়া পাবে, খারাপ হবে না। ও মাই গড, এটাকে আমি সহ্য করব কি করে?
পাহাড়ে পৌঁছানোর পর রাতে ক্যাম্প ফায়ার শুরু হলো। কবির দায়িত্ব নিল বারবিকিউ করার, কিন্তু সে মশলার বদলে ভুলে আয়রার দামি কসমেটিক্স পাউডার মাংসে মিশিয়ে দিল, কারণ আয়রা পাউডারটা বক্স ছাড়া ব্যাগে রেখেছিল। ভুল করে সেটা মশলার বাক্সে চলে যায়। দোস্ত, শেহজাদ, মাংসের গন্ধটা কেন জানি একটু ফ্লোরাল ফ্লোরাল আসছে না। শেহজাদ মাংস মুখে দিয়ে লাফিয়ে ওঠে। ওয়াক! কবির, এটা কি চিকেন নাকি ফেস ওয়াশ? আয়রা আপু, আপনার পাউডারটা কিছুক্ষণ আগে মশলার বাক্সে দেখছিলাম। আপনার পাউডার কি কবির রান্নাঘরে ইউজ করেছে? হোয়াট? আমার 5,000 টাকার পাউডার তোমরা পুড়িয়ে ফেলেছো? তোমরা তোমরা দুইজন কি মানুষ নাকি আজব জানোয়ার? আয়রা শান্ত হোক, কবির তো ফুল করে করেছে, চল আমরা নুডলস বানাই। না, আমি অসভ্যতার আশেপাশে থাকবো না। আমি একাই হাঁটতে যাচ্ছি। কবির ভয়ে কাঁপতে থাকে। সে নিজেও জানে না অত বড় ভুল করে ফেলেছে। এ বাবা, ডাইনির গুহায় হাত দিয়েছি রে শেহজাদ, এবার কি হবে? কিছু হবে না। গুহায় আগুন জ্বালিয়ে দে, জ্বলে পুড়ে খাক হোক। কবির হো হো করে হেসে দিল। এদিকে রাত গভীর হচ্ছে। আয়রা রাগের মাথায় বনের দিকে অনেকটা হেঁটে চলে গেছে। হঠাৎ কুয়াশা নামলো আর সে রাস্তায় দিশা হারিয়ে ফেললো। ওদিকে ক্যাম্পে শেহজাদ দেখলো আয়রার কোনো খবর নেই। কবির, আয়রা আপু তো ফিরল না। 1 ঘন্টা হয়ে গেছে। এই পাহাড়ে তো বুনো জানোয়ার থাকে। ওর ফোনটাও লাগছে না। শেহজাদ, কিছু একটা কর। শেহজাদ হাতে একটা টর্চ নিয়ে বনের দিকে দৌড় দিল। আর চোখে মুখে এখন আর সেই বেয়াদবি নেই, আছে এক চাপা আতঙ্ক। সে মনে মনে বলছে, আয়রা, প্লিজ কিছু হোক না আপনার। আপনি না থাকলে আমি ঝগড়া করব কার সাথে? আয়রা তখন একটা পাথরের ওপর বসে কাঁদছে। তার পায়ের গোড়ালি মচকে গেছে। ঠিক তখনই ঝোপঝাড় সরিয়ে শেহজাদ সামনে এসে দাঁড়ালো। সিনিয়র ম্যাডাম, আপনি কি এখানে বসে চাঁদের সাথে মিটিং করছেন? জানেন আমরা কতটা ভয় পেয়েছিলাম। শেহজাদ, তুমি এসেছো? আমি আর ফিরতে পারছিলাম না, আমার পা। শেহজাদ কাছে এসে আয়রার পা চেক করতে করতে বলে, বড্ড জেদি আপনি। একা আসতে কে বলেছিল? এখন তো দেখছি আপনাকে পাজা কোলা করে নিয়ে যেতে হবে। না, আমি তোমার কোলে উঠবো না। তুমি বেয়াদব। তুমি গিয়ে সবাইকে বলো আমাকে নিয়ে যেতে। শেহজাদ আয়রাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলে, চুপ, একদম কথা বলবেন না। এখন সিনিয়র জুনিয়র ভুলে যান। আপনার ওজন তো কম না। এমনিতেই আমার কোমর ভাঙার দশা। পূর্ণিমার আলোয় শেহজাদ আয়রাকে কোলে নিয়ে হাঁটছে। আয়রার মাথা শেহজাদের কাঁধে। সে শুনতে পাচ্ছে শেহজাদের দ্রুত হৃদস্পন্দন। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা, যা পাহাড়ের নিস্তব্ধতাকেও হার মানায়। সকালে ক্যাম্পে ফেরার পর সবাই আয়রাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখন খালাজানের ফোন শেহজাদের ফোনে। শাহজাদ বাবা, আয়রা কেমন আছে? আমাদের দুই পরিবারের বড়রা কথা বলছে। আয়রার মা চাচ্ছেন তোমাদের দুজনের একটা পাকা কথা হয়ে যাক। তোমরা তো একসাথে আছোই। শেহজাদ অবাক হয়, তবে মজাও পায়। সে হেসে আয়রার দিকে তাকিয়ে বলে, খালাজান, আপনার ভাগ্নি তো আমাকে সহ্যই করতে পারে না। ও তো বলে আমি নাকি বেয়াদব। বিয়ে করলে তো ও আমাকে রান্না করে বিষ খাইয়ে দেবে। আয়রা পাশ থেকে শুনছিল। তার মাথা গরম হয়ে যায়। সে অবাক হয়ে যায় তার মা আর খালা এসব ভাবনা ভাবলো কি করে। আর বেয়াদবটাও কেমন হাসছে। সে ফোন কেড়ে নিয়ে বলে, খালাজান, এই ছেলের সাথে বিয়ে? আমি বরং হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হব, তাও ভালো। কবির আর পিউ আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তারা ঠিক করলো ইউনিভার্সিটি ফেরার পর তারা একটা নাটক সাজাবে, যাতে শেহজাদ আর আয়রা একে অপরের প্রতি দুর্বলতা প্রকাশ করতে বাধ্য হয়। পিউ, আমরা বলবো শেহজাদের এক বিরাট এক্স গার্লফ্রেন্ড ক্যাম্পাসে আসছে। দেখি আয়ারার হিংসে কত দূর যায়। পারফেক্ট। হিংসে থেকেই তো আসল প্রেম শুরু হয়। সকালবেলা ল্যাবে প্রজেক্টের কাজ চলছে। আয়রা তার নকশা আঁকছে, কিন্তু বারবার তার কান যাচ্ছে পাশের টেবিলে বসা কবির আর শেহজাদের দিকে। কবির ইচ্ছে করে একটু জোরে জোরে কথা বলছে। দোস্ত শেহজাদ, শুনলাম নীলিমা নাকি কাল ঢাকা ফিরছে। তোর জন্য নাকি এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যাম্পাসে আসবে। মেয়েটা তোকে এখনো ভুলতে পারেনি রে। শেহজাদ আয়রাকে আর চোখে দেখে মুচকি হাসে। আরে, নীলিমাকে তো না করতে পারি না।
ও বড্ড ইমোশনাল। আমার জন্য তো ও 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে পারে। আয়রা আপুর মতো পাথর তো আর সবাই না। আয়রা পেন্সিলটা মট করে ভেঙে ফেলে। শেহজাদ, তোমার এই আজে বাজে পার্সোনাল আলাপ কি ল্যাবে করা জরুরি? কাজ করো, না হলে ল্যাব থেকে বেরিয়ে যাও। আরে সিনিয়র ম্যাডাম, আপনি এত জ্বলছেন কেন? আমার প্রাক্তন প্রেমিকা আসছে, এতে আপনার প্রজেক্টের কি ক্ষতি? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, তাই না? আমার কি সমস্যা হবে? আমার তো ডিস্টার্ব হচ্ছে। তোর চলেই যাই। আয়রা চলে যায়। শেহজাদ আর কবির সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে। পরের দিন আয়রা খুব সেজে গুজে ইউনিভার্সিটিতে এলো। সে কাউকে বুঝতে দিতে চায় না যে সে হিংসে করছে, কিন্তু মনে মনে সে তৈরি নীলিমা যেই হোক তাকে সে এক হাতে দেখে নেবে। ঠিক লাঞ্চের সময় কবির এক সুন্দরী মেয়েকে নিয়ে ক্যাফেটেরিয়ায় ঢুকলো। আসলে মেয়েটি কবিরের কাজিন, যাকে নীলিমা সাজানো হয়েছে। শেহজাদ, ও মাই গড, তুমি কতটা হ্যান্ডসাম হয়ে গেছো। আর এই মেয়েটিকে? তোমার মেট? মেইড না, আমি ওর সিনিয়র। আর তুমি কে? মেকআপের ডিব্বা? আমি শেহজাদের জার। ও তো আমার জন্য পাগল ছিল, তাই না শেহজাদ? একদম নীলিমার মতো মিষ্টি মেয়ে আর হয় না। আয়রা আর সহ্য করতে পারলো না। সে তার হাতের কোল্ড ড্রিঙ্কস আর নীলিমার বদলে ভুল করে শেহজাদের সাদা শার্টে ঢেলে দিল। শেহজাদ আক্রোশে আয়রাকে টেনে বাথরুমের বেসিনের কাছে নিয়ে গেল শার্ট পরিষ্কার করতে। আয়রা ভয়ে আর রাগে থরথর করে কাঁপছে। কি হলো, এত হিংসে কেন? নীলিমাকে দেখে আপনার বিপি হাই হয়ে গেল কেন? হিংসে না ছাই। তুমি আমার জুনিয়র, আমার সামনে এসব ফালতু মেয়ে নিয়ে ঘুরবে সেটা আমি অ্যালাউ করব না। তোমার ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে। শেহজাদ আয়রাকে দেওয়ালের সাথে চেপে ধরে খুব কাছে এসে বলে, আমার ক্যারেক্টার নিয়ে আপনার এত চিন্তা, নাকি নীলিমার জায়গায় নিজেকে কল্পনা করছেন? বলুন আয়রা, আপনি কি আমাকে পছন্দ করেন? আয়রার হার্টবিট তখন ড্রামের মতো বাজছে। শেহজাদের চোখে আছে এক অদ্ভুত জয়ী হওয়ার হাসি। ঠিক তখনই কবির আর পিউ বাথরুমের বাইরে থেকে শীষ দিয়ে উঠল। ওরে বাবা, নীলিমা তো পালালো। এখন আসল নীলিমা তো শেহজাদের বুকের ভেতরেই ঢুকে যাচ্ছে দেখছি। এবার তো মেনে নে, তুই শেহজাদকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। আয়রা শেহজাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোমরা সবাই মিলে আমাকে গাধা বানাচ্ছিলে। ওই মেয়েটা কে ছিল? ওটা কবিরের বোন, আপনাকে একটু জ্বালানোর জন্য এই আয়োজন। কিন্তু আপনি তো দেখি জেনুইনলি জ্বলছেন। তোমাদের সব কটাকে আমি দেখে নেব। ফাজিল, তোমাদের কত সাহস আমার সাথে গেম প্ল্যান করো? হাজার করে লাভ নেই। এই বেয়াদবকে আমি ঘৃণা করি। আয়রা হনহন করে হেঁটে গেল। বাকিরা থ হয়ে গেল। এটা কি হলো? বাদ দে, চল ক্যান্টিনে যাই, ক্ষুধা পেয়েছে। সন্ধ্যায় বাড়িতে ফিরে আয়রা দেখলো তার বাবা এসেছে। সে আর শেহজাদের বাবা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। তারা দুজনেই খুব পুরনো বন্ধু। আয়রা তাদের এখানে আর একসাথে দেখে অবাক হয়ে যায়। আয়রা, শেহজাদ, তোমরা এসেছো? আমরা আপাতত এখানে তোমাদের জন্য এসেছি। আমরা ঠিক করেছি তোমাদের বিয়েটা এই মাসেই সেরে ফেলবো। তোমরা ইউনিভার্সিটিতে একসাথে আছো, বাড়িতেও আছো, দেরি করে লাভ কি? বাবাও একটা বেয়াদব, ও আমাকে সারাদিন জ্বালায়। তুমি কি বলো এসব বলার জন্য এখানে আসছো তোমরা? খালার বাসা থেকে দুজনের ক্লাস করতে সুবিধা, তাই তোমরা কিসের মধ্যে কি ঢুকাচ্ছ? আরে শেহজাদ তো বললো আয়রা নাকি ওকে খুব কেয়ার করে, পাহাড়ে নাকি আয়রা ওকে জড়িয়ে ধরেছিল। শেহজাদ আয়রার দিকে তাকিয়ে চোখ টেপে। হ্যাঁ বাবা, আয়রা আপু তো আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। শেহজাদ, আমি তোমাকে আজ কাঁচা চিবিয়ে খাবো। শেহজাদ আর আয়রার বাবা খানিক পরে চলে যান। তারা ভাবলেন এখন জোরাজুরি দরকার নেই, ওরা নিজেরাই ঠিক করবে সব। রাতে লাইব্রেরিতে দুজনে পড়তে বসেছে। আয়রা বই নিয়ে আড়াল করে শেহজাদকে গালি দিচ্ছে। বেয়াদব, অসভ্য, আমার বাবাকে ওইসব কথা কে বলতে বলেছিল? সত্যি কথা বলা কি অপরাধ? আর শুনুন, সিনিয়র বউ বিয়ের পর কিন্তু আপনাকে আমার সব অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। আমি তোমার চাকর নই, আর আমি তোমাকে বিয়ে করব না। সেটা মাস শেষে দেখা যাবে। এখন চুপচাপ পড়ুন তো,
না হলে লাইব্রেরিয়ান এসে আমাদের বের করে দেবে। আয়রা আর শেহজাদ একে অপরকে সহ্য করতে পারা মানে তো কেয়ামত নেমে আসা। বিয়ের প্রস্তাবের কথা শুনে আয়রা তো শেহজাদকে জ্যান্ত কবর দেওয়ার প্ল্যান করছে। দুজনের মধ্যে কোনো স্বীকারোক্তি নেই, শুধু আছে ইগো আর অনিচ্ছাকৃত কিছু মুহূর্ত। আয়রার বাবার সেই বিয়ের কথা শোনার পর থেকে আয়রা আর শেহজাদের মধ্যে কথা বলা বন্ধ। আয়রা ঠিক করেছে সে শেহজাদের ছায়াও মারাবে না, কিন্তু বিধাতার লেখনী খণ্ডাবেকে চৌধুরী সাহেব তাদের দুজনকে পাঠালেন শহরের বাইরে এক পুরনো রাজবাড়ি বা হেরিটেজ সাইটের ড্রয়িং আর আর্কিটেকচার মাপজোক নিতে। সমস্যা হলো দুজনের কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল, আর ঠিক তখনই শুরু হলো প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টি। শহরের বাইরের এক নির্জন রাস্তা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শেহজাদের বাইকটা হঠাৎ একটা গো গো শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল। আয়রা পেছনের সিটে রেইনকোট পরে বসেছিল, সে ধপাস করে নেমে পড়ল। আয়রা রাগে চিৎকার করে, শেহজাদ, আমি আগেই বলেছিলাম তোমার এই লক্কর ছক্কর বাইক নিয়ে আমি আসবো না। এখন এই জনমানবহীন জঙ্গলের রাস্তায় আমি কি করব? কোনো রিক্সা নেই, গাড়ি নেই, তুমি আস্ত একটা অপদার্থ। শেহজাদ বাইকটা স্ট্যান্ডে রেখে বিরক্তির চরম সীমায় গিয়ে বলল, অপদার্থ আমি নাকি আপনি? আপনার ওই এক গাদা ড্রয়িং শিট আর ভারী ব্যাগের ওজনে বাইকের চেইন ছিঁড়ে গেছে, আর লক্কর ঝক্কর বলছেন এই বাইকটা আমার জান। এখন চেঁচামেচি না করে সামনের ওই ভাঙা বাংলোটার দিকে চলুন, না হলে নিউমোনিয়া হয়ে এখানেই পটল তুলবেন। আমি তোমার সাথে কোনো ভাঙা বাড়িতে যাব না। ভূতে ধরলে ধরুক, তাও তোমার পাশে থাকবো না। এই বেশ তো, থাকুন এখানে, আমি চললাম। বাগে ধরলে তখন ও মা গো, ও বাবা গো বলে চিল্লাইন না। শেহজাদ হনহন করে এগোতে শুরু করলো। আয়রা দেখলো চারপাশে অন্ধকার হয়ে আছে আর ঝোপঝাড় থেকে অদ্ভুত শব্দ আছে। সে ভয় পেয়ে ব্যাগটা ঝাপটে ধরে দৌড়ে গিয়ে শেহজাদের পাঞ্জাবির পেছনটা খপ করে ধরলো। শোনো, আমি জাস্ট ব্যাগের ওজনে হাঁটতে পারছি না, তাই তোমার সাথে যাচ্ছি। ভেবো না যে আমি ভয় পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, জানি তো, আপনি তো জাদরেল সিনিয়র, আপনি ভয় পাবেন কেন? ওরা বাংলোতে পৌঁছলো। বাংলোটার ভেতরে ধুলোই আস্তরণ। শেহজাদ কোনো মতে কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। আয়রার সারা শরীর বৃষ্টিতে ভিজে কাঁপছে। সে একটা কোনায় গুটিসুটি মেরে বসলো। এই নিন, আপনার ওই ভেজা ওড়নাটা আগুনের কাছে দিন, না হলে শুকাবে না। আর আমার এই জ্যাকেটটা গায়ে দিন। তোমার জ্যাকেট আমি পরবো না, ওটা থেকে নিশ্চয়ই বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। শেহজাদ জোর করে জ্যাকেটটা আয়রার গায়ে জড়িয়ে দিয়ে বলল, একদম চুপ। বড় বড় কথা বলার ক্ষমতা এখন নেই। শরীর বরফের মতো হয়ে আছে, তাও ইগো কবে না। এখন কি আপনার ওই পারফেকশনিস্ট ইমেজটা ধুলোয় মিশে যাচ্ছে সিনিয়র ম্যাডাম? আয়রা কিছু বলতে গিয়েও থমকে গেল। শেহজাদ যখন জ্যাকেটটা পরাচ্ছিল তার হাতটা আয়রার গলার কাছে আলতো করে ঠেকলো। আয়রা দেখলো শেহজাদের চুল থেকে বৃষ্টির জল টপ টপ করে পড়ছে। আগুনের হলদে আলোয় শেহজাদকে কেন জানি আজ একটু বেশি অন্যরকম লাগছে। শেহজাদ, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? শেহজাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আবার সেই চিরচেনা হাসি দিয়ে, ঘৃণা করার জন্য তো সেন্স দরকার। আপনার কি মনে হয় আমার সেই সেন্স আছে? আমি তো শুধু জানি আপনাকে কিভাবে জ্বালানো যায়। এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। রাত গভীর, ঝড়ের শব্দ কমলেও বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। আয়রা আগুনের পাশে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে শেহজাদের কাঁধের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। শেহজাদও দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল। ঘুমের ঘোরে শেহজাদ আয়রার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। আয়রার নিঃশ্বাস শেহজাদের ঘাড়ের ওপর পড়ছে। ভোরবেলা পাখির ডাকে আয়রার ঘুম ভাঙল। সে চোখ খুলেই দেখলো সে শেহজাদের একদম গায়ের সাথে লেপ্টে আছে। শেহজাদের একটা হাত তার চুলে বেলি কাটছে ঘুমের ঘোরে। আয়রা থমকে গেল, তার হৃৎপিণ্ড যেন পাথরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল তার মনে, কিন্তু পরক্ষণেই তার হুঁশ ফিরল। আয়রা এক ঝটকায় শেহজাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দাঁড়িয়ে পড়ল। শেহজাদ, তুমি আমার এত কাছে কি করছিলে? ছি, তুমি আস্ত একটা সুযোগ সন্ধানে বেয়াদব। শেহজাদ ধরপড় করে উঠে বসে, চোখ কচলাতে কচলাতে বলল, হোয়াট দ্য, আমি কি করলাম? আমি তো ঘুমাচ্ছিলাম। আপনি তো আমার কাঁধে মাথা রেখে লালা ঝরাচ্ছিলেন, উল্টো আমাকে দোষ দিচ্ছেন।
আমি লালা ঝরাইনি, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কালই তোমার নামে নালিশ করব। করুন না, প্রমাণ কি? আপনি তো ভয় পেয়ে আমার পাঞ্জাবিও ছিঁড়ে ফেলেছেন। এখন বেশি কথা না বলে চলুন, রোদ উঠেছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে সবাই দুশ্চিন্তায়। কবির আর পিউ গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা রিকশায় করে কায়রা আর শেহজাদ নামলো। দুজনেরই বিধ্বস্ত চেহারা, জামাকাপড় কোঁচকানো। ওরে বাবা, রোমিও জুলিয়েট তো ফিরেছে। দোস্ত শেহজাদ, রাতটা কেমন কাটলো? ড্রয়িং তো মনে হয় ভালোই হয়েছে, তাই না? আয়রা, তোকে তো দেখতে একদম যুদ্ধ ফেরত সৈনিকের মতো লাগছে। কি হয়েছিল তোদের মাঝে? শেহজাদ কবিরের কাঁধে হাত রেখে জোরে জোরে বলে, আরে দোস্ত, সিনিয়র ম্যাডাম তো রাতে ভয়ে আমার হাতই ছাড়ছিলেন না। বলছিলেন, শেহজাদ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আয়রা ব্যাগ থেকে একটা ভারী স্কেল বের করে। শেহজাদ চৌধুরী, আমি ওসব কখন বললাম? মিথ্যেবাদী! দাঁড়াও, আজ তোমার হাড় গোড় আমি গুঁড়ো করব। শেহজাদ দৌড় দিল আর আয়রা স্কেল হাতে তার পিছে পিছে। পুরো ক্যাম্পাসের মানুষ হাঁ করে দেখছে দুই মেরুর দুই মানুষের ওই দৌড়ঝাঁপ। চৌধুরী সাহেব তাদের এই ঝগড়া দেখে রেগে মেগে দুজনকে আবারও লাইব্রেরির এক কোনায় 100টা পুরনো ফাইল গোছানোর পানিশমেন্ট দিলেন। সব তোমার জন্য। কেন ওই বাসি বিরিয়ানির গল্প কবিরকে বলতে গেলে? চুপ করুন তো, কাজটা জলদি শেষ করি। আমার বাড়িতে আজ মেহমান আসবে। ঠিক তখনই লাইব্রেরি ঢুকলেন আয়রার খালাজান আর শেহজাদের মা। তারা দুজন মিলে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছেন। সরি আয়রা, দেখ তোর মা পাঠিয়েছেন এই শাড়িটা। তুই আর শাহজাদ মিলে চয়েস করবি। এটা তোদের এঙ্গেজমেন্টের জন্য। আয়রা অবাক হয়ে যায়। কতটা পাগল হলে তার মা আর খালা ক্যাম্পাসে চলে আসে এসব করতে। সে ফাইলের স্তূপ ফেলে দিয়ে বলে, খালাজান, আমি কতবার বলবো আমি একা বিয়ে করব না? ও আমার জুনিয়র, ও একটা অসভ্য। আরে মা আয়রা, জুনিয়র তো কি হয়েছে? ও তোমাকে কতটা আগলে রাখে সেটা তো আমরা জানি। শেহজাদ তুই বল। শেহজাদ খুব নিরীহ মুখে আয়রার দিকে তাকিয়ে বলে, মা, আমি তো রাজি, কিন্তু সিনিয়র ম্যাডামের তো বড্ড অহংকার। উনি তো আমার সাথে এক মগ কফিও শেয়ার করতে চান না। শেহজাদ, তুমি যে পরিমাণ নাটক করছো, একদিন তোমাকে আমি আসমান থেকে ফেলে দেব। শেহজাদ মুচকি হাসে। খালা আর শেহজাদের মা চলে যায়। আয়রা রাগে গজগজ করে চলে যায়। আয়রা আর শেহজাদের মধ্যে যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে তাদের দুজনের দেখা হওয়া মানেই সাধারণ ছাত্রছাত্রীদের দূরে সরে যাওয়া। ল্যাবে প্রজেক্টের চাপে দুজনেরই নাজেহাল অবস্থা। তার উপর বাড়ির লোকেদের সেই বিয়ের জবরদস্তি তো আছেই। সকালবেলা আর্কিটেকচার ল্যাবে প্রচন্ড ব্যস্ততা। আয়রা তার ফাইনাল মডেলের জন্য আঠা আর কাটার নিয়ে কাজ করছে। শেহজাদ পাশের টেবিলে বসে একটা বড় কাঠের ফ্রেম কাটছে। দুজনের মধ্যে গত রাত থেকে কোনো কথা হয়নি, শুধু মাঝে মাঝে একে অপরের দিকে খুনি দৃষ্টিতে তাকাচ্ছে। শেহজাদ, তোমার ওই করাত চালানোর শব্দে আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, একটু আস্তে করা যায় না? সিনিয়র ম্যাডাম, এটা ল্যাব, লাইব্রেরি না, শব্দ হবেই। আর আপনার মডেলটা তো কাঁপছে। আঠা কি মেয়াদোত্তীর্ণ নাকি আপনি লাগাতে জানেন না? বেয়াদবি করবে না শেহজাদ, আমার কাজে হাত দিতে এসো না। কথা কাটাকাটির মাঝে শেহজাদ হঠাৎ একটু জোরে চাপ দিতেই তার হাতের করাতটা পিছলে গেল। তার আঙ্গুলটা বেশ গভীরভাবে কেটে গেল। রক্ত দেখে শেহজাদ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে খুব একটা অসুস্থতা সহ্য করতে পারে না। আয়রা রক্ত দেখে চিৎকার করে, ও মাই গড, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। কবির, পিউ? শেহজাদ মাথা ঝিমঝিম করতে করতে বলল, আরে কিছু না, আপনি চিল্লাইয়েন না, জাস্ট একটু কেটেছে। বলতে বলতে শেহজাদ আবারও কাঁধের উপর ঢলে পড়ল। শেহজাদের মতো লম্বা চওড়া ছেলের ভার সামলাতে গিয়ে আয়রা প্রায় পড়ে যাচ্ছিল। ও শেহজাদকে জড়িয়ে ধরে মেঝেতে বসলো। আয়রার চোখে তখন সত্যিকারের পানি। পিউ, শেহজাদ চোখ খোলো। আমি সরি, আমি তোমাকে বকা দেব না আর। প্লিজ চোখ খোলো। ছুটে এসে বলল, আয়রা, ও
ও তো সেন্সলেস হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি মেডিকেল রুমে নিতে হবে। মেডিকেল রুমের বেডে শেহজাদ শুয়ে আছে, তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। আয়রা পাশে বসে ওর কপালে জলপট্টি দিচ্ছে, কারণ টেনশনে শেহজাদের জ্বর চলে এসেছে। কবির আর পিউ বাইরে থেকে উকি দিচ্ছে। দেখলি পিউ, শেহজাদটা মরার আগে আয়রার হাতটা কেমন শক্ত করে ধরে আছে। একেই বলে সুযোগ বুঝে রোম্যান্স। চুপ কর কবির। আয়রা কিন্তু এখন খুবই সিরিয়াস, ও সত্যিই ভয় পেয়েছে। শেহজাদ ধীরে ধীরে চোখ খুলল, দেখলো আয়রা খুব মনোযোগ দিয়ে তার ব্যান্ডেজ করা হাতটা ধরে বসে আছে আর বিড়বিড় করে দোয়া পড়ছে। শেহজাদের ঠোঁটের কোণায় সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। সিনিয়র ম্যাডাম, আমি কি মরে গেছি? আপনি কি জান্নাতে আমার হুর হয়ে আসছেন? আয়রা এক ঝটকায় হাতটা ছেড়ে দিয়ে বলে, আরে আপনি তো কাঁদছিলেন, আমি সব শুনেছি। বলছিলেন না শেহজাদ, প্লিজ চোখ খোলো, আমি আর ঝগড়া করব না। আমি ওসব কিছু বলিনি, আমি শুধু ভাবছিলাম আমি মরে গেলে আমার প্রজেক্টের ড্রয়িং কে শেষ করে দেবে। মিথ্যেবাদী, আপনার চোখ তো এখনো লাল হয়ে আছে। স্বীকার করেই ফেলুন না যে আমাকে ছাড়া আপনার দিন কাটে না। এমন কিছু না, আর কখনো না। আয়রা উঠে চলে যায়। রাতে খালাজানের বাড়িতে শেহজাদ সোফায় আধা শোয়া হয়ে আছে। আয়রা এক বাটি গরম স্যুপ নিয়ে আসলো। খালাজান আর আয়রার মা ভিডিও কলে বসে তদারকি করছেন। আয়রা, শেহজাদকে নিজ হাতে খাইয়ে দে তো মা, ওর হাত তো কাটা। মা, ওর বাম হাত কাটা, হাত তো ঠিক আছে, ও একা খেতে পারে। আয়রা রাগে ফুঁসতে থাকে। শেহজাদ খুবই নিরীহ মুখে বলে, আন্টি থাক, আয়রা আপু অনেক টায়ার্ড, আমি না হয় না খেয়েই ঘুমিয়ে পড়ব। একটু ব্যথা তো হচ্ছেই। খবরদার শেহজাদ, আয়রা খাইয়ে দে ওকে। আয়রা এক চামচ স্যুপ নিয়ে শেহজাদের মুখে প্রায় গুজে দিল। শেহজাদ গিলে নিয়ে হাসলো। বুঝলাম না, আমাদের দুই পরিবার এমন করছে কেন? আর আমার মা বাবা যে কি পেয়েছে এই পাগলের মাঝে। একটু চিনি কম হয়েছে। ঝগড়া করতে করতে আপনার হাতের স্বাদও কি তেতো হয়ে গেল? চুপচাপ খাও, না হলে এই গরম স্যুপ তোমার মাথায় ঢেলে দেব। দুটো। আয়রা পানি খেতে কিচেনে গেছে, দেখলো শেহজাদ বারান্দায় এক হাত দিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। আয়রা চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালো। ব্যথা কি খুব বেশি? আপনার কথার ব্যথার চেয়ে কম। আয়রা, আমরা কি সারা জীবন এভাবেই টম আর জেরি হয়ে থাকবো? মানুষ তো আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি কি চাও? মানে তুমি কি সত্যিই আমাকে শেহজাদ আয়রার দিকে ঘুরে তাকিয়ে খুব কাছে এলো। আয়রার পিঠ রেলিংয়ে ঠেকে গেল। আমি চাই আপনি প্রতিদিন আমার জন্য এভাবে স্যুপ বানান, আর আমি প্রতিদিন আপনার সাথে ঝগড়া করি, কিন্তু আমাদের মধ্যে এই ইগোটা কি কোনোদিন শেষ হবে? শেহজাদ আয়রার কপালে আসা একটা চুল আলতো করে সরিয়ে দিল। আয়রা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে সময়টা থেমে যাক। ঠিক তখনই শেহজাদ আবার সেই বেয়াদবি মুডে ফিরে আসলো। তবে হ্যাঁ, বিয়ের পর কিন্তু আমি আপনার লিপস্টিক নিয়ে ডায়েরিতে আঁকাআঁকি করবই না, এসবও করব না। কারণ আমি আপনাকে বিয়েই করব না। আপনার মতো জঙ্গলিকে কেউ বিয়ে করে নাকি? আয়রা ভীষণ রেগে যায়, এক ধাক্কায় শেহজাদকে সরিয়ে দিয়ে বলে, সভ্য, তুমি কোনোদিন পাল্টাবে না। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে কবির দৌড়ে আসলো। আরে শুনছিস চৌধুরী সাহেব, আজ আমাদের সবাইকে নিয়ে একটা রিসোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রজেক্ট সাবমিশনের সাকসেস পার্টি, আর সেখানে নাকি তোদের এঙ্গেজমেন্টের একটা সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে। সারপ্রাইজ মানে কি? আমরা তো রাজি হইনি। রাজি হওয়া না হওয়া তোদের ব্যাপার, আমরা এনজয় করব এই ওসলাই বাস। তোরা শুধু ব্যাগ গুছিয়ে নে। কবির চলে যায়। মানে কি শেহজাদ? রাজি আমরা হইনি, অথচ বাকি সব রাজি হয়ে বসে আছে। কি অদ্ভুত। আমাদের চৌধুরী সাবও বাদ পড়ল না। হাহা, চলেন যাই, বিয়ে তো বললেই হয়ে যায় না। যাব মিয়া বিবি নেহি রাজি তো কেয়া করেগা। যাব মিয়া বিবি নেহি রাজি তো কেয়া করেগা কাজী। লেখেন জিন্দেগি জিও বাচ্চো, কেয়া জানে কেয়া কাল হো না হো। চৌধুরী সাহেবের রিফ্রেশমেন্ট ট্রিপের
নামে সবাইকে নিয়ে আসা হয়েছে শহরের বাইরের এক লাক্সারি রিসোর্টে। আয়রা ভেবেছিল এখানে অন্তত শেহজাদের থেকে দূরে থাকবে, কিন্তু কপাল, রিসোর্ট ম্যানেজমেন্টের ভুলের কারণে রুম শর্টেজ দেখা দিল। চৌধুরী সাহেব কড়া নির্দেশ দিলেন, অ্যাসাইনমেন্টের পার্টনাররা একসাথে রুম শেয়ার করবে। আয়রা ম্যানেজারের টেবিল চাপড়ে বলে, অসম্ভব। আমি এই জানোয়ারের সাথে একই রুমে থাকবো? হয় আমাকে আলাদা রুম দিন, নয়তো আমি লবিতে সোফায় ঘুমাবো। শেহজাদ পা তুলে সোফায় বসে আপেল কামড়াতে কামড়াতে বলে, আরে সিনিয়র ম্যাডাম, আপনার সাথে রুম শেয়ার করার শখ আমারও নেই। আপনার ওই মেকআপের ডিব্বা আর ফাইলের ভিড়ে আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। তবে হ্যাঁ, সোফায় ঘুমালে মশা কামড়াবে, তখন আবার আমার খাটে এসে জায়গা চাইবেন না তো? মরে গেলেও না, বেয়াদব ছেলে। দুপুরবেলা সবাই সুইমিং পুলের ধারে আড্ডা দিচ্ছে। আয়রা পুলের পাড় দিয়ে গটগট করে হাঁটছিল, পরনে তার দামি সাদা সালোয়ার কামিজ। শেহজাদ পুলের ভেতর থেকে কবিরের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটছিল। শেহজাদ পুলের কিনারে এসে আয়রার পায়ে জল ছিটিয়ে দেয়। কি সিনিয়র ম্যাডাম, রোদ পোহাচ্ছেন? নামুন না একবার পানিতে। ভেজা বিড়ালের মতো লাগলে আপনাকে বেশ কিউট লাগে। শেহজাদ, আমার গায়ে পানি ছিটাবে না। এই ড্রেসটা ড্রাই ক্লিনিং করতে তোমার 1 মাসের হাত খরচ চলে যাবে। এত দেমাক? এই নিন আরও একটু। শেহজাদ এবার হাত দিয়ে জোরে পানি ঝাপটা দিল। আয়রা সরতে গিয়ে টাইলসে পা পিছলে সোজা পুলের মাঝখানে গিয়ে পড়ল। সমস্যা হলো আয়রা সাঁতার জানে না। বাঁচাও, বাঁচাও শেহজাদ, আমি ডুবে যাচ্ছি। শেহজাদ প্রথমে ভাবছিল আয়রা নাটক করছে, কিন্তু আয়রার হাবুডুবু খাওয়া দেখে সে 1 সেকেন্ডে সিরিয়াস হয়ে গেল। দ্রুত সাঁতরে গিয়ে সে আয়রাকে কোমর জড়িয়ে ধরে পানির ওপর তুলল। আয়রা ভয়ে শেহজাদের গলা আঁকড়ে ধরে ঝুলে পড়ল। শেহজাদ আয়রার কানের কাছে ফিসফিস করে, আরে ধরছেন কেন? আমি তো আপনার শত্রু, ছেড়ে দেই। আয়রা হাঁপাতে হাঁপাতে ভিজে একাকার হয়ে বলে, চুপ করো, একদম ছাড়বে না। আমাকে পারে নিয়ে চলো। শেহজাদ আয়রাকে পারে তুলে আনলো। ভিজে কাপড়ে আয়রাকে দেখে শেহজাদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়রার রাগী চোখ দুটো আজ কেমন যেন অসহায়। শেহজাদ নিজের টাওয়ালটা দিয়ে আয়রার মাথা মুছে দিতে দিতে খুব কাছে এগিয়ে এলো। বেশি ঢং করেন তো, তাই এই দশা। এখন চলুন রুমে গিয়ে ড্রেস পাল্টান, না হলে কাল জ্বর বাঁধিয়ে আমার প্রজেক্টের কাজ 12টা বাজাবেন। আয়রার হুঁশ ফিরে আসতেই শেহজাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোমার সাহায্য লাগবে না। আর খবরদার, এই ঘটনা নিয়ে কবিরদের কাছে একটা শব্দও বলবে না। যাক বাবা, উপকারের গলায় দড়ি। রাতে রুমে ঢুকে আয়রা প্রথমেই যেটা করলো সেটা হলো বালিশ দিয়ে বিছানার মাঝখানে একটা দেওয়াল বা বর্ডার তৈরি করা। এই যে বেয়াদব সাহেব, এই বালিশের ওপাশে যেন তোমার একটা আঙ্গুলও না আসে। আসলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ? তারা এসে দেখবে বউ তার জামাইকে বালিশ দিয়ে মারছে। শুনুন, আপনার ওই নাক ডাকার আওয়াজে যদি আমার ঘুম ভেঙে যায়, তবে আমি আপনাকে বারান্দায় বের করে দেব। আমি নাক ডাকি না, তুমি ডাকো। আর কিসের বউ জামাই? আর একবার বললে মেরে ভোতা করে দেব। বাবা, ভয় পাইছি। ঠিক আছে, বলবো না। মাঝরাতে আয়রা পানির পিপাসায় উঠল। অন্ধকারে টেবিলের উপর রাখা জগটা নিতে গিয়ে সে হোঁচট খেয়ে সোজা শেহজাদের গায়ের উপর পড়ল। শেহজাদ ঘুমের ঘোরে আয়রাকে চোর ভেবে শক্ত করে চাপটে ধরল। চোর চোর, কবির, ধর একে। আরে আমি আয়রা, ছাড়ো আমাকে। ও গড, তোমার গায়ে তো শক্তি কেন? শেহজাদ চোখ খুলে দেখলো আয়রা তার বুকের উপর। আরে সিনিয়র ম্যাডাম, আপনি কি মাঝরাতে আমার উপর হামলা করার প্ল্যান করেছেন? বর্ডার ক্রস করা কি আইনত দণ্ডনীয় না? ফালতু কথা বলবে না, আমি পানি খেতে গিয়েছিলাম। ও তাই বলেন? আয়রা আর শেহজাদ ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে রিসোর্টে লিফটে করে নামার সময় হুট করে কারেন্ট চলে গেল। লিফটে শুধু আয়রা আর শেহজাদ। আয়রার ক্লাস্ট্রোফোবিয়া অর্থাৎ বন্ধ জায়গায় ভয় আছে। সে ঘামতে শুরু করলো আর তার শ্বাসকষ্ট শুরু হলো। আয়রা দেওয়াল ধরে বসে পড়ে। শেহজাদ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমরা কি এখানে মরে যাব? শেহজাদ সব ফাজলামি ভুলে আয়রার পাশে বসে তার 2 হাত নিজের হাতে নিল।
আয়রা, তাকাও আমার দিকে। কিচ্ছু হবে না, আমি আছি তো। লম্বা শ্বাস নাও। 1 2 3। আয়রা শেহজাদের পাঞ্জাবি খামচে ধরে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি খুব ভয় পাচ্ছি। শেহজাদ আয়রাকে আগলে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি কোথাও যাচ্ছি না, একদম ভয় নেই। তুমি চাইলে আমাকে গালি দাও, বকাবকি করো, তাও শান্ত হও। প্রায় 20 মিনিট পর লিফট ঠিক হলো। দরজা খুলতেই আয়রা দেখলো সামনে কবির আর পিউ। সে তাড়াতাড়ি শাহজাদের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। এই লিফটটা একদম বাজে শেহজাদ, তুমি কেন ওই বাটনগুলো টিপছিলে? তোমার জন্যই লিফট নষ্ট হয়ে গেছে। হোয়াট? আমি টিপছিলাম? একটু আগে তো বিড়ালের মতো আমার হাত ধরে কাঁপছিলেন, এখন আবার আমিই দোষী? আপনি আসলে একটা অদ্ভুত চিজ। কিরে শেহজাদ, লিফটে 20 মিনিট কি করলি? কোনো ড্রয়িংয়ের কাজ এগোলো? আরে না দোস্ত, সিনিয়র ম্যাডাম তো সেখানে অক্সিজেন কম বলে আমার হাড়গোড় ভেঙে ফেলার উপক্রম করেছিলেন। আয়রা, তোর মুখ কেন লাল? জ্বর আসেনি তো? জ্বর না, এই অসভ্যগুলোর চেহারা দেখলে আমার পিত্তি জ্বলে যায়। আমি আজই ঢাকা ফিরবো। ট্রিপের শেষে সবাই পাহাড়ের ভিউ পয়েন্টে গেল। আয়রা একটা সেলফি তুলতে গিয়ে খাদের খুব কাছে চলে গেল। শেহজাদ দূর থেকে দেখলো একদল বকাটে ছেলে আয়রার দিকে তাকিয়ে টিটকারি দিচ্ছে। ওরে নীল শাড়ি, সুন্দরী তো একা একা কি করছেন? কিন্তু আমাদের আয়রা তো ভয়ে গুটিয়ে গেল, কিন্তু দমবার পাত্রী নয়। আপনাদের লজ্জা করে না, অসভ্য কোথাকার? শেহজাদ ধীর পায়ে আয়রার পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো। আয়রার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু আজ সে শান্ত রইল। শেহজাদ ছেলেগুলোর দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, কোনো সমস্যা ব্রাদার? আমার গার্ল, আমার সিনিয়রকে নিয়ে কোনো কমেন্ট? ছেলেগুলো শেহজাদের চওড়া কাঁধ আর রাগ দেখে সটকে পড়ল। আয়রা হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে বাঁচানোর নাটক করতে হবে না, আমি নিজে সামলাতে পারি। জানি তো আপনি ওয়ান্ডার ওম্যান, কিন্তু একা থাকলে এই ঝগড়াটা আমি কার সাথে করতাম, তাই বাঁচালাম। ট্যুর শেষ হলে সবাই ফিরে আসে। ইউনিভার্সিটি খোলার প্রথম দিন। আর্কিটেকচার ডিপার্টমেন্টে আজ এক নতুন গেস্ট প্রফেসর এসেছেন, আরিয়ান খান। যেমন তার আভিজাত্য, তেমনি তার কথা বলার স্টাইল। পুরো ক্লাসের মেয়েরা তো বটেই, এমনকি আয়রা নিজেও আরিয়ানের স্মার্টনেস দেখে কিছুটা মুগ্ধ। আয়রা পিউকে ফিসফিস করে, দেখ পিউ, একেই বলে ব্যক্তিত্ব। যেমন রুচি তেমনি পণ্ডিত্য। কার সাথে কার তুলনা? শেহজাদের মতো টোটো করে ঘুরে বেড়ানো বেয়াদবদের তো ওনার ধারে কাছেও বসা উচিত না। আরে থাম, তোর তো দেখি এখনই ক্রাশকে অবস্থা খারাপ। দেখিস শেহজাদ জানে ওকে নিয়ে বাজে কথা বলিস, তবে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধাবে। আমি ওর সামনে বলার দমই রাখি। শেহজাদ আর কবির ক্লাসের পেছনের বেঞ্চে বসে আয়রার গদগদ ভাব লক্ষ্য করছিল। আরিয়ান যখন আয়রার ড্রয়িং সিটের কাছে গিয়ে প্রশংসা করলো, শেহজাদের পেন্সিলটা হাতেই ভেঙে গেল। এক্সিলেন্ট তাজায়রাম, আপনার ডিজাইনে একটা রুচিশীল ছাপ আছে। আপনি চাইলে আমার ফার্মে ইন্টার্নশিপ করতে পারেন। অবশ্যই স্যার, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শেহজাদ পেছন থেকে গলা খাকারি দিয়ে ওঠে, স্যার, ইন্টার্নশিপ কি শুধু ডিজাইনের উপর নাকি মিষ্টি হাসির উপর? কারণ এই ডিজাইনটা কিন্তু যৌথ প্রজেক্ট, ক্রেডিট কিন্তু আমারও আছে। নিশ্চয় শেহজাদ, তবে টিম লিডার হিসেবে আয়রার অবদানই বেশি মনে হচ্ছে। ক্লাস শেষে আয়রা আর পিউ করিডোর দিয়ে যাওয়ার সময় আরিয়ান স্যারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। শেহজাদ পেছন থেকে তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে আয়রার কাঁধে ব্যাগ দিয়ে ধাক্কা দিল। শেহজাদ, তুমি কি কোনোদিন সভ্য হবে না? ধাক্কা দিলে কেন? ধাক্কা লাগেনি তো, ওটা তো ছিল আভিজাত্যের ছোঁয়া। কি যেন বলছিলেন? আরিয়ান স্যার খুব হ্যান্ডসাম, ওনার সাদা চুলগুলো দেখেছেন? ওগুলো তো অভিজ্ঞতার ছাপ না, ওগুলো হলো বার্ধক্যের লক্ষণ। আর আপনি ওই বুড়ো মানুষের উপর ক্রাশ খাচ্ছেন? ছি! হিংসে হচ্ছে তোমার? উনি তোমার চেয়ে 1000 গুণ বেশি বুদ্ধিমান আর সফল। ওনার সাথে তোমার তুলনা করাও পাপ। হিংসে আমার? হা হা, যার নিজের ল্যাপটপের পাসওয়ার্ড আমি জানি, যার অন্ধকার লিফটে হাত পা কাঁপে, তাকে নিয়ে হিংসে করার কিছু নেই।
আপনি বরং ওই স্যারের ফ্যান ক্লাবে যোগ দিন, আমি চললাম। আয়রা বেশি কিছু বলল না, কারণ আরিয়ানকে দেখে তার মুড যথেষ্ট ভালো। সে ঠিক করলো সে আরিয়ান স্যারের জন্য একটা স্পেশাল স্কেচ গিফট করবে। সে লাইব্রেরির এক নিভৃত কোণে বসে খুব মন দিয়ে স্কেচটা করছে। শেহজাদ আর কবির তাকে নজরবন্দি করে রেখেছে। দোস্ত, আয়রা আপু তো দেখি সিরিয়াস, স্যারের মুখ আঁকছে, তুই কিছু করবি না? করব মানে? দেখ কি করি। শেহজাদ লাইব্রেরির বই গোছানোর নাম করে আয়রার টেবিলের পাশ দিয়ে গেল এবং আয়রার অজান্তে স্কেচটার উপর একটি লাল কালি মাখানো পেন ছেড়ে দিল। আয়রার সাদা পাতায় আঁকা স্যারের নাকে এক বিশাল লাল দাগ পড়ে গেল। শেহজাদ, এটা তুমি কি করলে? আমি এটা গিফট করতে চেয়েছিলাম। ওরে বাবা, আমি তো ফাইল সরাচ্ছিলাম, কলমটা যে ফাঁস হয়ে যাবে বুঝিনি। তবে স্যারকে তো এখন একদম সার্কাসের জোকার লাগছে। গিফটটা বরং আপনি রাখুন, আপনার স্মৃতি হয়ে থাকবে। তুমি একটা শয়তান, তুমি জানো আমি কতক্ষণ ধরে এটা আঁকছি? আমি আজ তোমাকে ছাড়বো না। আয়রা শেহজাদকে মারার জন্যেই বই নিয়ে তাড়া করলো। শেহজাদ লাইব্রেরির সেলফের আড়ালে লুকালো। আয়রা তাকে কোণঠাসা করতে গিয়ে হঠাৎ একটা বইয়ের সেলফ নড়ে উঠল। শেহজাদ এক লাফে আয়রাকে সরিয়ে নিয়ে নিজের পিঠ দিয়ে সেলফটা ঠেকালো। আয়রার খুব কাছে এখন শেহজাদের মুখ। একটু শান্ত হন সিনিয়র ম্যাডাম, রাগ করতে গিয়ে নিজের মাথা ফাটিয়ে ফেলতেন এখন। আয়রা শেহজাদের বুকের উপর হাত রেখে থমকে গেল। ছাড়ো আমায়, তুমি সব সময় এমন কেন করো? কেমন করি? আপনি কেন ওই শারমেয় মার্কা স্যারের পেছনে ঘুরঘুর করেন? আমার সহ্য হয় না। সহ্য হয় না মানে? কেন? তুমি কে আমার? আয়রা চমকে ওঠে। শেহজাদ হুঁশ ফিরে আসতেই আয়রাকে ছেড়ে দিয়ে বলে, আমি আপনার জম। ঝগড়া করার লোকটা যদি স্যারের কাছে গিয়ে প্রেম প্রেম খেলা করে, তবে আমি ঝগড়া করব কার সাথে? স্রেফ এন্টারটেইনমেন্টের অভাবে আমার দিন কাটবে না, তাই সহ্য হয় না। আয়রা চলে আসে। শেহজাদ তাকিয়ে থাকে। রাতে বাড়িতে আয়রার মা আর শেহজাদের বাবা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছেন। আয়রা আর শেহজাদ কিচেনে ডিমের ঝোল রান্না করার চেষ্টা করছে খালাজান অসুস্থ বলে। ডিমে এত হলুদ দিচ্ছ কেন? এটা কি সাবান বানাবে নাকি? হলুদ বেশি দিলে অ্যান্টিসেপটিক কাজ করে। আপনার ওই কড়া মেজাজের বিষ কাটাতে হলুদ দরকার। আয়রা এক চামচ মরিচ নিয়ে শেহজাদের সামনে ধরে। বেশি কথা বললে এই মরিচ তোমার চোখে দিয়ে দেব। দিন না, আমি তো জানি আপনি সেটা পারবেন না। ওই যে লিফটে আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন, শেহজাদ আমাকে বাঁচাও, সেই মায়া তো এখনো চোখে আছে। আয়রা লজ্জায় মরিচের চামচটা নামিয়ে নিয়ে বলে, ওটা পরিস্থিতির চাপে বলেছিলাম, এখন নিজের চরকায় তেল দাও। পরদিন কবির পিউকে নিয়ে একটা নতুন প্ল্যান করলো। সে আয়াকে গিয়ে বলল যে আরিয়ান স্যার তাকে ক্যাফেটেরিয়ার একান্তে ডেকেছেন ইন্টার্নশিপ নিয়ে কথা বলতে। আয়রা তো খুশিতে বাগ। আয়রা, তুই একটু সেরে যা, আজ সুযোগ স্যারকে ইমপ্রেস করার। আয়রা যখন ক্যাফেটেরিয়ায় গিয়ে বসে আছে, সে দেখলো আরিয়ান স্যার নয় বরং শেহজাদ সেখানে বসে পা দোলাচ্ছে। তার হাতে আরিয়ান স্যারের নাম লেখা একটা ভুয়া চিরকুট। তুমি এখানে কি করছো? স্যার কোথায়? স্যার তো এখন ওনার আসল গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন। আর আপনাকে এই গাধার মতো সাজে এখানে কে আসতে বলল? এই গোলাপি রঙের লিপস্টিকে আপনাকে তো একদম ডাইনি লাগছে। হোয়াট? তুমি আমাকে মিথ্যা বলে এখানে আনলে? শেহজাদ, তোমার অভদ্রতার কোনো সীমা নেই। অভদ্রতা না, এটা হলো সোশ্যাল সার্ভিস। আপনাকে একটা মোহ থেকে বাঁচালাম। এখন চলুন, আমার খিদে পেয়েছে, বিরিয়ানি খাওয়াবেন। ক্যাফে থেকে বেরোনোর পর আবার বৃষ্টি শুরু হলো। শেহজাদ তার জ্যাকেটটা খুলে আয়রার মাথায় ধরলো যাতে সে ভিজে না যায়। নাটক করো না, জ্যাকেট নাও। চুপচাপ থাকুন তো, এমনিতেই আপনার মাথা গরম, তার উপর বৃষ্টি পড়লে ধোয়া বেরোবে। দুজনে এক জ্যাকেটের নিচে পাশাপাশি হাঁটছে। আয়রার হাতটা বারবার শেহজাদের হাতের সাথে লাগছে। আয়রা বারবার হাত সরিয়ে নিচ্ছে, কিন্তু শেহজাদ হুট করে আয়রার হাতটা শক্ত করে ধরলো। রাস্তাটা পিচ্ছিল, পড়ে গেলে আবার আপনার ওই দামি ড্রেস নষ্ট হবে। তার চেয়ে আমার হাত ধরা অনেক সাশ্রয়ী। তুমি আস্ত একটা বেয়াদব শেহজাদ। আর আপনি আজ তো একটা বদমেজাজি
ম্যাচটা কিন্তু জোস। সকালবেলা ইউনিভার্সিটির করিডোরে আয়রাকে দেখে চেনা দেয়। পরনে ফিকে নীল রঙের শাড়ি, চোখে কাজল আর হাতে এক গুচ্ছ নীল অপরাজিতা। সে দাঁড়িয়ে আছে আরিয়ান স্যারের কেবিনের সামনে। শেহজাদ আর কবির দূর থেকে এই দৃশ্য দেখে পিত্তি জ্বালানো হাসি হাসছে। শেহজাদ কবিরের কাঁধে হাত দিয়ে বলে, দেখ কবির, আমাদের সিনিয়র ম্যাডামকে আজ একদম নীলকণ্ঠ পাখি লাগছে। স্যারের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, যেন আজই ওনার বিয়ে। দোস্ত, তুই কি সত্যি জ্বলছিস? তোর মুখ তো তিতা করলার মতো হয়ে গেছে। চলবো কেন? আমি তো বিনোদন নিচ্ছি। দেখ এখন কি করি। শেহজাদ ধীর পায়ে আয়রার পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে একটা বড় হাঁচি দিল। আয়রার হাতের ফুলগুলো কেঁপে উঠল। ওরে বাবা, এত কড়া পারফিউম কেন লাগিয়েছেন আয়রা আপু? স্যার কি আপনার ঘ্রাণ নিতে আসবেন নাকি ডিজাইন দেখতে? আর এই ফুলগুলো তো শুকিয়ে গেছে, একদম আপনার মেজাজের মতো। শেহজাদ, তুমি এখানে কি করছো? যাও, নিচের ক্লাসে যাও। আর শোনো, আরিয়ান স্যার রুচিশীল মানুষ, তোমার মতো অসভ্য নন যে অন্যের নামে হাঁচি দেবেন। রুচিশীল? ওই যে স্যার আসছেন, দেখুন আপনার রুচি এখন কিভাবে আপনাকে ইগনোর করে। আয়রার স্যার কেবিনে ঢুকতে গিয়ে আয়রাকে দেখে থামলেন। তিনি জানেন আয়রা তাকে পছন্দ করে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তিনি নিজের সব কাজ করিয়ে নিতে চান। আয়রা, আপনি আমার জন্য ফুল এনেছেন? দ্যাটস সো সুইট। বাই দ্য ওয়ে, আমার গত সেমিস্টারের গ্রেডিং শিটগুলো একটু বাকি ছিল। আপনি কি আজ লাঞ্চ আওয়ারে সেগুলো কমপ্লিট করে দেবেন? অবশ্যই স্যার, আমি তো আপনার জন্য সব করতে পারি। আয়রা খুশিতে গদগদ হয়ে যায়, মেজাজ মাঝখানে ঢুকে পড়ে। স্যার, আয়রা আপু তো গ্রেডিং খুব ভালো বোঝেন। বিশেষ করে কে কত বেশি তেল দিতে পারে সেই গ্রেডটা উনি খুব ভালো দেন। তবে স্যার, ওনাকে দিয়ে কাজ করাবেন না। উনি গত সপ্তাহে আমার অ্যাসাইনমেন্টে কফি ঢেলে দিয়েছিলেন। ওনার হাত খুব কাঁপে। শেহজাদ, আপনি কি কোনোদিনও ডিসিপ্লিন শিখবেন না? যান এখান থেকে। শেহজাদ যেতে যেতে আয়রার কানে ফিসফিস করে, ম্যাডাম, স্যার কিন্তু আপনাকে দিয়ে কামলা খাটাচ্ছে, আর আপনি ভাবছেন উনি আপনাকে প্রেম বিলি করছেন। লল। তাতে তোমার কি? যাও এখান থেকে। জেলাস না? আমি বুঝি। আইসে পড়ি, জেলাস হবে? পেতনি কোথাকার, দেখতে লাগে কটকটি, আবার জেলাস। শেহজাদের বাচ্চা। হয়নি এখনো, তুমি সুযোগ দিলে হবে। তবে রে, আজকে। শেহজাদ সেখান থেকে দৌড় মারে। আয়রার আগে কাঁপতে থাকে। এই ছেলে সব জায়গায় বিরক্ত করে। লাঞ্চ আওয়ারে আয়রা স্যারের কেবিনে বসে মন দিয়ে কাজ করছে। শেহজাদ চুপি চুপি ল্যাবের এসি ভেন্ট দিয়ে একটা ছোট রিমোট কন্ট্রোল খেলনা ইঁদুর ছেড়ে দিল। আয়রা কাজ করতে করতে হঠাৎ দেখলো তার পায়ের কাছে কিছু একটা নড়ছে। আয়রা চিৎকার করে টেবিলের উপর উঠে পড়ল। ইঁদুর স্যার, বাঁচান। আরিয়ান স্যার ভয় পেয়ে দরজার কাছে চলে গেলেন। ঠিক তখনই শেহজাদ সেখানে বীরের মতো প্রবেশ করলো। আরে আয়রা আপু, আপনি টেবিলের উপর কেন? নাচছেন নাকি? ইঁদুর দেখে ভয় পান আর স্যারের জন্য বাঘ হতে চান? বাহ, স্যার তো পালালো। হে হে হে। শেহজাদ, ওটাকে তাড়াও প্লিজ। তাড়াবো? না না, ওটা তো আমার পোষা। ও আপনার নীল শাড়ির আঁচলটা একটু টেস্ট করতে চাই। আপনি বরং ওখানেই থাকুন। আপনাকে টেবিলের ওপর একদম মূর্তির মতো লাগছে। আমি যাই, কবিরের সাথে বিরিয়ানি খেতে হবে। শেহজাদ, তুমি যেও না, আমি নামতে পারছি না। শেহজাদ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে সেলফি তুলল। আয়রা চিৎকার করছিল, এই যে আপনার এই হিরোইন লুকটা গ্রুপ চ্যাটে দিচ্ছি। ক্যাপশন দেব, প্রফেসরের প্রেমে টেবিল বন্দি সিনিয়র। আয়রার আগে শেহজাদকে একটা লাথি মেরে চলে গেল। শেহজাদ তো হাসছেই হাসছে, তার মন মতো হচ্ছে যে সব। এখন কেবল আরিয়ানের পার্ট শেষ করা বাকি। বিকেলে আয়রা আরিয়ান স্যারের কাছে তার ডিজাইন নিয়ে গেল, কিন্তু আরিয়ান স্যার তখন অন্য এক সুন্দরী কলিগের সাথে ফোনে হেসে হেসে কথা বলছিলেন। আয়রাকে দেখে তিনি খুব রুক্ষ ব্যবহার করলেন। স্যার, এটা এটা দেখেন। কথা বলছি, দেখছো তো? আরে বেবি, ও কিছু না, একটা স্টুডেন্ট। প্রচুর বিরক্ত করে যখন তখন। হ্যান্ডসাম হলে যা হয়। হোয়াট?
আমি আপনাকে বিরক্ত করি? কি বললেন এটা আপনি? আমি তো এসেছিলাম এই আয়রা, এই বাজে ডিজাইন নিয়ে কেন ডিস্টার্ব করছেন? আপনার মতো স্টুডেন্টের জন্য আমার পার্সোনাল সময় নষ্ট করতে পারি না। যান এখান থেকে। আয়রা স্তব্ধ হয়ে গেল, তার চোখে জল টলমলো করছে। সে কখনো ভাবতে পারেনি আরিয়ান এমন ফ্রড বেরোবে আর এত বাজেভাবে তার মন ভাঙবে। সে এতদিন যাকে নিয়ে এত ভেবেছে, যে তাকে এত গুরুত্ব দিয়েছে, সেসব মিথ্যা ভেবে সে দ্রুত লাইব্রেরির এক কোনায় গিয়ে মাথা নিচু করে কাঁদতে শুরু করলো। শেহজাদ এতক্ষণ তাকে খেপানোর জন্য পেছনে ঘুরছিল, কিন্তু আয়রার কান্না দেখে তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে তার ফাজলামির মুড সুইচ অফ করে দিল। শেহজাদ ধীর পায়ে আয়রার পাশে বসে। কি হলো? আপনার রুচিশীল সার্কিয়াস তেতো কথা শুনিয়েছেন? আমি তো আগেই বলেছিলাম গাধা কখনো ঘোড়া হয় না। তুমি এখন আমায় নিয়ে হাসাহাসি করতে এসেছো তো? যাও, আমি সত্যিই খুব খারাপ স্টুডেন্ট, তাই না? তুমি হাসাহাসি করার মুডে থাকলে তো অনেক আগেই শুরু করতাম। আয়রা, আপনি খারাপ স্টুডেন্ট নন। আপনি শুধু ভুল মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। যে আপনার মেধার কদর বোঝে না, সে আপনার চোখের জলের যোগ্য না। আয়রা চোখ মুছে শেহজাদের দিকে তাকালো। তুমি কি আমাকে সান্ত্বনা দিচ্ছ? তুমি তো আমাকে ঘৃণা করো। শেহজাদের আবার সেই বাঁকা হাসাহাসি দিয়ে বলে, ঘৃণা করার জন্য সময় দরকার। আমি তো শুধু আপনাকে জ্বালানোর জন্য বেঁচে আছি। এখন চলুন ওই স্যারের নামে বদনাম করি, মন ভালো হয়ে যাবে। রাতে বাড়িতে আয়রা আরিয়ান স্যারের ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। সে কিচেনে গিয়ে আলু কাটছিল রাগের মাথায়। শেহজাদ পেছন থেকে এসে ধপ করে একটা বরফের টুকরো আয়রার ঘাড়ের ভেতর থেকে ফেলে দিল। আহ, শেহজাদ, তুমি কি কোনোদিন মরবে না? কি করলে এটা? মন ভালো হয়ে যাবে। আপনার মাথাটা গরম তো, তাই একটু কুলিং সিস্টেম অন করলাম। কি ব্যাপার, স্যারের ছবি বিসর্জন দিয়েছেন? এবার কি আমার ছবি লাগাবেন দেয়ালে? তোমার ছবি লাগাবো টয়লেটে, বেয়াদব ছেলে। টয়লেটে হলেও তো অন্তত বারবার দেখবেন, সেটাই আমার সার্থকতা। আচ্ছা শুনুন, কাল কিন্তু ইউনিভার্সিটি ছুটির পর আমরা একটা বিশেষ জায়গায় যাব। না করবেন না? রাত তখন 2টো। আয়রা বারান্দায় দাঁড়িয়েছিল। শেহজাদ পাশের রুম থেকে বেরিয়ে আসলো। আয়রার মনটা এখনো ভারাক্রান্ত। এখনো ওনার কথা ভাবছেন? না, ভাবছি আমি কতটা গাধা ছিলাম। তুমি ঠিকই বলতে শেহজাদ। শেহজাদ আয়রার খুব কাছে এসে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। আয়রার গায়ের নীল অপরাজিতার গন্ধটা তাকে মাতাল করছে। গাধা হওয়া ভালো, তাতে মানুষকে চেনা সহজ হয়। কিন্তু আয়রা, আপনি যখন ওইভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন, তখন আমার ঝগড়া করার মোড থাকে না। কেন, তোমার কি সমস্যা? শেহজাদ আয়রার দিকে গভীর চোখে তাকিয়ে বলে, সমস্যা হলো আপনি ঝগড়া না করলে আমার ইউনিভার্সিটি যাওয়াটা বৃথা মনে হয়। এখন যান, ঘুমিয়ে পড়ুন। কাল কিন্তু আপনাকে আবার আমাকে গালি দিতে হবে। শেহজাদ আয়রার কপালে আসা একটি চুল সরিয়ে দিল। আয়রার মনে হলো শেহজাদের এই ফাজলামের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই শেহজাদ বলে উঠল, আর হ্যাঁ, কাল নীল শাড়ি পরবেন না, আপনাকে একদম বেগুনি বিড়ালের মতো লাগে। শেহজাদ, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। সকালবেলা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আরিয়ান স্যার নিজের গাড়ি থেকে নামতেই আয়রা তার হাতের একগাদা নোটস নিয়ে দৌড় গেল। সে আজ হলুদ একটা সালোয়ার কামিজ পরেছে, কানে ঝুমকো। শেহজাদ লবিতে দাঁড়িয়েছিলেন নিজের বাইকের চাবি নিয়ে, আঙ্গুল চালাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে আসে আয়রার ওপর। হলুদ পড়েছে কেন? ওনাকে কি আজ বসন্তের কোকিল সাজার শখ হয়েছে? আর ওই বুড়ো স্যারের জন্য নোটস নিয়ে দৌড়ানোর কি আছে? নিজের প্রজেক্টের সময় তো আলসেমির জাহাজ। আরে বাস কবির, এই মেয়ে তো কালই ধোকা খেলো, কাঁদলো। আমার সামনে স্যারের ছবি ছিল, এত তাড়াতাড়ি ভুলে গেল সেসব। আজ আবার। আরে মেয়েদের মন রে ভাই, এরা কখন যে কি চায় স্বয়ং আল্লাহ জানে না। না না, তাই বলে যে লোকটা কালই এমন করলো, আজ তাকে আবার সে ইমপ্রেস করতে যাবে? আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। এই মেয়ে, একে তো আমি। শেহজাদ সামনে এগোতে যায়।
সে রাগে কাঁপছিল। কবির পেছন থেকে ধাক্কা দিয়ে বলে, কিরে শেহজাদ, দাঁত দিয়ে নিজের ঠোঁট ছিঁড়ে ফেলবি নাকি? এত হিংসে কেন? হিংসে আমার? কবির, তোর চশমার পাওয়ার বদলে নে। আমি তো ভাবছি মেয়েটার কমন সেন্স এত কম কেন। ওই স্যার তো ওনাকে দিয়ে ল্যাব ক্লিন করাবে, আর উনি ভাবছেন উনি রাজকুমারী। কাল ধোকা খেয়েও এর হয়নি। ল্যাবে কাজ চলছে। আয়রা বারবার আয়নায় নিচের চেহারা দেখছে আর আরিয়ান স্যারের নাম চোখছে। স্যার যখন বললেন যে হলুদ রংটা আমায় মানায়, তখন আমার মনে হচ্ছিল আমি আকাশে উঠছি। কি সুন্দর ওনার কণ্ঠস্বর, তাই না? শেহজাদ পাশের টেবিল থেকে গলায় রক ফুলিয়ে বলে, হ্যাঁ, খুব সুন্দর। ঠিক যেন করাত দিয়ে কাঠ কাটার শব্দ। আরিয়ানা, আরিয়ানা। সারাদিন কি আর কোনো নাম নেই মুখে? সিনিয়র ম্যাডাম, আপনার মাথায় কি মগজের বদলে আরিয়ান স্যারের কোটের ধুলো ঢুকেছে? শেহজাদ, তুমি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবে না। তোমার জ্বলছে কেন? আরিয়ান স্যার শিক্ষিত, রুচিশীল, তোমার মতো অসভ্য তো নন। হ্যাঁ, আমার তো জ্বলবেই। ল্যাবে কাজ করতে আসছি নাকি আপনার প্রেমের কাহিনী শুনতে আসছি? আর শুনুন, ওই স্যার যে আপনার পিঠ পিছে আপনাকে সিলি গার্ল বলে হাসাহাসি করে, সেটা জানেন? কালও তো কতগুলো বলল, খুব তো কাঁদছিলেন। এখন আয়রা রাগে আগুন হয়ে যায়। মিথ্যাবাদী, তুমি সহ্য করতে পারছো না যে উনি আমাকে গুরুত্ব দেন। তুমি হিংসে করছো। শেহজাদ আয়রার খুব কাছে এসে চোখে চোখ রেখে বলে, হিংসে কেন করব? আপনি কে আমার? আমার তো স্রেফ আপনার নির্বুদ্ধিতা দেখে হাসি পাচ্ছে। এক বিন্দুও হিংসে হচ্ছে না আমার। সোজা শেহজাদ হনহন করে ল্যাব থেকে বেরিয়ে গেল, কিন্তু তার বুক তখন ধরফর করছে। সে নিজের মনেই বিড়বিড় করলো, কেন আমার এত রাগ হচ্ছে? কেন ওই স্যারের হাতটা আয়রার মাথায় দেখলে মনে হয় হাতটা ভেঙে দেই? আমি কি এই বদমেজাজি ডাইনোসরের প্রেমে পড়লাম? না, ইম্পসিবল। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আয়রার রিক্সাটা হুট করে নষ্ট হয়ে গেল। শেহজাদ পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। সে দেখলো আরিয়ান স্যারের গাড়িটা পাশ দিয়ে চলে গেল, কিন্তু আয়রাকে দেখেও থামলো না। শেহজাদ বাইক থামিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, কি সিনিয়র ম্যাডাম, আপনার ক্রাশ তো গাড়ি নিয়ে উড়াল দিলেন। আপনাকে রোদে পুড়ে যাওয়ার জন্য ফেলে রেখে এখন কি পদব্রজে বাড়িতে যাওয়ার ইচ্ছা? স্যার হয়তো আমায় দেখেননি। তুমি যাও তো এখান থেকে। দেখেননি নাকি দেখতে চাননি? যাই হোক, উঠুন বাইকে। রোদে আপনার ওই ফর্সা মুখ তো একদম টমেটো হয়ে গেছে, দেখতে ভূতের মতো লাগছে। আয়রা অনিচ্ছা সত্ত্বেও শেহজাদের বাইকে বসলো। রাস্তাটা ছিল খুব ভাঙাচোরা, একটা বড় গর্তই। বাইকটা পড়তেই আয়রা ভয়ে শেহজাদকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। শেহজাদের শরীরের ভেতর দিয়ে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল। সে এক মুহূর্তের জন্য বাইকের ব্যালেন্স হারিয়ে ফেললো। শেহজাদ গলার স্বর গম্ভীর করে বলল, এই ছাড়ুন, এত জোরে ধরার দরকার নেই। আমি মরে যাচ্ছি না। চুপ করো। অ্যাক্সিডেন্ট করলে তো আমার হাড়গোড় ভাঙবে। তোমার হাড়ের তো অনেক দাম। শেহজাদ আয়নায় আয়রার মুখটা দেখলো। আয়রার মাথাটা তার মিঠের উপর। শেহজাদের মনে হলো রাস্তাটা যদি কোনো দিক শেষ না হতো। রাত 12টা। আয়রা ছাদে পায়চারি করছিল আরিয়ানের কথা ভেবে। হঠাৎ দেখলো শেহজাদ ছাদে একা কোনায় গিটার নিয়ে বসে আছে। সে আজ খুব শান্ত। তুমি এখানে কি করছো? আমার পিছু নিচ্ছ? আপনার ছাদ তো আপনার বাপের না, খালা জানেন। আমি এখানে বাতাস খেতে আসছি, কিন্তু আপনি কেন? আরিয়ানের বিরহে দেবদাস হওয়ার প্ল্যান? শেহজাদ, তুমি কি সব সময় ঝগড়া করবে? আজ আরিয়ান স্যার অন্য একটা মেয়ের সাথে খুব হাসছিল। আমার খুব খারাপ লাগছে। শেহজাদ গিটারটা রেখে উঠে দাঁড়ায়। সে আয়রার খুব কাছে এসে রেলিংয়ের ওপর হাত রাখলো। খারাপ তো লাগবেই। মরিচিকার পেছনে ছুটলে তৃষ্ণা বাড়ে, পানি পাওয়া যায় না। আপনি এত বোকা কেন আয়রা? আপনার সামনে যে দাঁড়িয়ে আছে তার দাম আপনি বোঝেন না, আর যে আপনাকে দেখেও দেখে না তার জন্য কাঁদছেন। কার কথা বলছো? তুমি কি নিজের কথা বলছো? শেহজাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আবার সেই খ্যাপানোর সুরে বলল, নিজের কথা কেন বলবো? আমি বলছিলাম কবিরের কথা। বেচারা আপনাকে পিৎজা খাওয়াতে চায়, আর আপনি প্রফেসরের জন্য চোখের জল ফেলছেন। হ্যাঁ।
অসভ্য। আমি ভাবলাম তুমি সিরিয়াস কিছু বলছো। সিরিয়াস তো আমি আপনার ঝুমকোটা দিয়ে, ওটা কিন্তু খুলে আপনার শাড়িতে আটকে গেছে। শেহজাদ নিচু হয়ে আয়রার কানের কাছে হাত বাড়িয়ে ঝুমকোটা ঠিক করে দিতে গেল। আয়রার তপ্ত নিঃশ্বাস শেহজাদের হাতে লাগছে। শেহজাদের মনে হলো তার পৃথিবীটা আয়রার এই কাজল কালো চোখে আটকে গেছে। সে মনে মনে নিজেকে জিজ্ঞেস করলো, আমি কি তবে সত্যি হেরে গেলাম? আমি কি ওর প্রেমে পড়ছি? পরদিন সকালে ল্যাবে আরিয়ান স্যার আয়রাকে ডেকে পাঠালেন। তিনি চাইলেই আয়রাকে যেন আর তার জন্য কফি বানিয়ে আনে। আয়রা যখন কফি নিয়ে যাচ্ছিল, শেহজাদ ইচ্ছে করে তার পায়ের সামনে একটা পেন্সিল ফেলে দিল। আয়রা হুমড়ি খেয়ে পড়লো আর পুরো কফিটা আরিয়ান স্যারের দামি শ্বেত শুভ্র শার্টে পড়ে গেল। আয়রা, ইউ স্টুপিড গার্ল, আমার এই শার্টের দাম আপনি জানেন? গেট আউট অফ মাই ল্যাব। আয়রা কান্নায় ভেঙে পড়লো। সরি স্যার, আমি। শেহজাদ ভিতরে ঢুকে বলে, ও স্যার, এত রাগের কি আছে? শার্ট তো ধোয়া যাবে, কিন্তু আয়রার এই চোখের জল তো আর ধোয়া যাবে না। আপনি কি একজন আর্কিটেক্ট নাকি একজন শার্টের ডিলার? এত ইগো কেন আপনার? শেহজাদ, তুমি আমার সাথে বেয়াদবি করছো? বেয়াদবি না স্যার, এটা প্রোটেস্ট। আপনার মতো মানুষের কাছে আমার জুনিয়র, আমার সিনিয়র অপমানিত হবে, এটা আমি মেনে নেব না। ল্যাব থেকে বেরিয়ে আয়রা বৃষ্টির নিচে দাঁড়িয়ে কাঁদছে। শেহজাদ ছাতা নিয়ে পাশে এসে দাঁড়ালো। তুমি কেন সব সময় আমার ঝামেলা বাড়াও? স্যার আমাকে খুব বকলেন তোমার জন্য। বকেছেন তো ভালো হয়েছে, অন্তত চশমাটা তো খুললো আপনার। ওই লোকটা আপনাকে সম্মান করে না। আর আপনি কেন কাঁদছেন? আপনি তো বদমেজাজি আয়রা, যে কাউকে রেহাই দেয় না। আমার সাথে ঝগড়া করুন না, এই বৃষ্টিতে আমাকে একটা ঘুষি মারুন, তাও কাঁদবেন না। তুমি কেন আমার জন্য স্যারের সাথে ঝগড়া করলে? তোমার কি লাভ? শেহজাদ ছাতাটা আয়রার হাতে দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে হাঁটতে হাঁটতে, লাভ নেই কোনো। তবে কেউ যখন আমার জিনিসের ওপর আমার ঝগড়া করার পার্টনারের ওপর চিল্লায়, তখন আমার মাথায় রক্ত উঠে যায়। কেন জ্বলে আমার, সেটা আমি নিজেও জানি না। শেহজাদ বৃষ্টির মধ্যে একা হাঁটতে হাঁটতে নিজেকে গালি দিল। শালা শেহজাদ, তুই শেষ। তুই ওই ডাইনোসরটার মায়ায় পড়ে গেছিস। সকালবেলা আয়রাকে দেখে মনে হচ্ছে সে কোনো মেঘের ওপর দিয়ে হাঁটছে। হাতে আরিয়ান স্যারের জন্য একগুচ্ছ রজনীগন্ধা। আজ স্যারের জন্মদিন, অন্তত আয়রার ডায়েরিতে তাই লেখা। শেহজাদ করিডোরে দাঁড়িয়ে আয়রার এই উৎসাহ দেখছিল আর নিজের নখ কামড়াচ্ছিল। রজনীগন্ধা, ওনার কি আর কোনো কাজ নেই? ওই বুসারের জন্য এখন কি ভজন গাইতে হবে? কেন আমার বুকটা এইভাবে ধুকপুক করছে? আমি কি সত্যি এই ঝগড়ুটে মেয়েটার প্রেমে পড়ছি? না না, এটা স্রেফ বদহজম। এই মেয়েটাও বদলাবে না, অপমান হবে আর ছ্যাঁচড়ার মতো আবার সেখানে যাবে, আর আমিও আবার তার মান ভাঙাতে যাব। ধুর। কবির পেছন থেকে ধাক্কা দিয়ে বলে, কিরে শেহজাদ, আয়রার ফুল দেখে কি তোর হৃৎপিণ্ডটা ফুলদানি হয়ে গেছে? মুখটা তোর একদম বিস্বাদ চাটনির মতো হয়ে আছে কেন? চুপ কর কবির, আমি তো ভাবছি ওই আরিয়ান স্যারের কথা। লোকটা তো শুধু সুযোগ সন্ধানী না, একটা আস্ত গিরগিটি। আয়রা তো এখনো বোকার স্বর্গের বাসিন্দা। এত কিছুর পরও ওর শিক্ষা হচ্ছে না রে। আসলেই ভাবি একটা বোকা। চুপ শালা। ভাবি না, ওটা আলী, পচা আলু, কুমড়ো মেয়ে একটা। মাথায় ঘু ছাড়া কিছু নেই ওর। আয়রা খুব সাবধানে আরিয়ান স্যারের কেবিনের দরজায় নক করতে গেল। দরজাটা একটু ফাঁকা ছিল। আয়রা ভাবলো সারপ্রাইজ দেবে, কিন্তু ভেতরে উকি দিতেই আয়রার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আরিয়ান ফোনে খুব মিষ্টি স্বরে বলে, হ্যাঁ প্রিয়তমা, আজ রাতে তোমার পছন্দের সেই রেস্টুরেন্টে যাব। ওই রেস্টুরেন্টের সাথে একটু নাটক না করলে কি আর চলে? আয়রা মেয়েটা তো একদম আমার পায়ে পড়ে থাকে। স্রেফ নিজের কাজগুলো করিয়ে নেওয়ার জন্যই ওর সাথে একটু হেসে কথা বলি। বউ আমার একজনেই, তুমি। আয়রার হাতের ফুলের তোড়াটা মেঝেতে পড়ে গেল। তার চোখের জলে কাজল ধুয়ে গাল বেয়ে পড়তে শুরু করলো।
সে এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। যে মানুষকে সে দেবতার আসনে বসিয়েছিল সে তাকে স্রেফ একটা কাজের মানুষ ভাবছে। সে ভেবেছিল একটু আধটু না হয় এমন ছিল, পুরুষ মানুষ থাকেই, কিন্তু তাই বলে বিবাহিত হয়ে তার আবেগের সুযোগ নিয়ে সে তাকে দিয়ে কাজ করাবে? আয়রা হন্তদন্ত হয়ে কান্না লুকিয়ে করিডোর দিয়ে দৌড়ে বের হতে চাইল। আয়রা যখন কান্না ভেজা চোখে করিডোর দিয়ে যাচ্ছিল তখন সামনেই দাঁড়িয়েছিল শেহজাদ আর কবির। শেহজাদ আয়রার অবস্থা দেখেই বুঝে গেল কিছু একটা ঘটেছে, কিন্তু তার স্বভাবজাত বেয়াদবি তো আর যাবে না। ওরে বাবা, সিনিয়র ম্যাডামকে তো একদম দেবদাস শিরোনাম সিনিয়র ম্যাডামকে তো একদম দেবদাস সিনেমার পার্বতী লাগছে। কি হলো? ফুলগুলো কি স্যার আপনার নাকে ঘষে দিয়েছেন নাকি? আরিয়ান ভক্তির কি এই করুণ পরিণতি? আরে আয়রা আপু, আপনার চোখ তো একদম লাল টমেটো। স্যার কি আপনার নোটস পছন্দ করেননি? আয়রা কান্না চেপে চিৎকার করে। তোমাদের তাতে কি? তোমরা সব সময় কেন আমার পেছনে পড়ে থাকো? তোমাদের মতো অসভ্য এই পৃথিবীতে আর নেই। শেহজাদ বাঁকা হাসি হেসে আয়রার খুব কাছে এসে, আমরা অসভ্য হতে পারি, কিন্তু আমরা মুখোশধারী নই। আমরা অন্তত বউ লুকিয়ে স্টুডেন্টদের সাথে প্রেম খেলা করি না। কি হলো, স্যারের আসল রূপটা কি একটু বেশি উজ্জ্বল ছিল? তুমি তুমি জানতে, তুমি আগে কেন বলনি? আরে আমি তো জুনিয়র, আমার কথা কি আপনি শুনতেন? আর আগে তো বলেছি স্যার ঠিকঠাক না আপনার জন্য। আপনি তো আকাশের চাদর দিয়ে স্যারের জন্য ঘর বাঁধছিলেন, এখন সেই ঘর ধসে পড়েছে, তাই আমাকে গালি দিচ্ছেন? বাহ! আয়রা আর সহ্য করতে পারল না। তার নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জায় আর শেহজাদের বিদ্রুপে সে ফেটে পড়ল। শেহজাদ চৌধুরী, তুমি আমার এই বিপদে মজা নিচ্ছ? তুমি জানো না একটা মেয়ের কতটা কষ্ট হয় যখন তার বিশ্বাস ভাঙে? তুমি আস্ত একটা ইতর। ইতর হতে পারি, কিন্তু আমি অন্তত আপনাকে মিথ্যে স্বপ্নে ভাসাইনি। এখন যান, ওই স্যারের জন্য আরও কয়েকটা বছর নষ্ট করুন। আয়রা রাগে গজগজ করতে করতে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেল। সে ঠিক করলো সে আর কোনোদিন শেহজাদের মুখ দেখবে না। সে সোজা খালার বাসায় গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত 12টা। আয়রা খালার বাসার ছাদে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। ঠিক তখনই ছাদের কোণা থেকে সেই পরিচিত করা পারফিউমের গন্ধ নাকে এলো। শেহজাদ ওখানে আগে থেকেই বসে গিটার বাজাচ্ছিল। তুমি এখানেও আমার পিছু নিয়েছো? তুমি কি আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না? শেহজাদ গিটার থামিয়ে উঠে দাঁড়ায়। পিছু নেইনি, আমিও তো এখানেই থাকি, ভুলে গেছেন? আর আপনার কান্নার আওয়াজে তো কাকগুলো ভয় পেয়ে পালাচ্ছে। এত কিসের কান্না? ওই লম্পট লোকটার জন্য? তুমি বুঝবে না শেহজাদ, তুমি কোনো দিন কাউকে শ্রদ্ধা করনি, ভালোবাসোনি। শেহজাদ হুট করে আয়রার খুব কাছে এসে তার কবজিটা শক্ত করে ধরলো। ভালোবাসিনি মানে? আমি ভালোবাসি কি না সেটা জানার জন্য আপনার ওই চশমাটা একটু পরিষ্কার করা দরকার। আপনি ওই ধুলোর পেছনে ছুটছেন, আর আপনার সামনে যে আসল মানুষ দাঁড়িয়ে আছে তাকে শুধু গালি দিচ্ছেন। ছাড়ো আমায়, তুমি শুধু আমাকে অপমান করতে জানো। অপমান না, ওটা হলো রিয়েলিটি চেক। আপনার ওই স্যার বিবাহিত, তার বউ আছে, আর আপনি ভাবছিলেন আপনি তার স্বপ্ন সুন্দরী। একটু তো বুদ্ধি বাড়ান সিনিয়র ম্যাডাম। আয়রা রেগে শেহজাদকে ধাক্কা দিতে গেল, কিন্তু পিচ্ছিল মেঝেতে তার পা ফসকে গেল। শেহজাদ এক ঝটকায় আয়রার কোমর জড়িয়ে ধরে তাকে পাঁজা কোলা করে ধরলো। আয়রার চোখের জল শেহজাদের পাঞ্জাবিতে গিয়ে পড়ল। চাঁদের আলোয় আয়রার মুখটা আজ বড্ড মায়াবী লাগছে। শেহজাদ নিচু স্বরে একদম কানের কাছে এসে বলে, কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এখন শান্ত হন। আপনি না থাকলে আমার সাথে ঝগড়া করবে কে? আয়রা শেহজাদের চোখে চোখ রেখে বলে, তুমি কেন আমার জন্য এতটা করো শেহজাদ? কেন সব সময় আমার চারপাশে ঘুরে বেড়াও, কষ্টে সান্ত্বনা দাও, বিপদে পাশে দাঁড়াও কেন? শেহজাদের হঠাৎ হুঁশ ফিরতেই আয়রাকে ছেড়ে দিয়ে বলে, আরে আমি করি, কারণ আমি আপনার হার মানা মুখটা দেখতে ভালোবাসি। আপনি যখন স্যারের জন্য কাঁদেন তখন আমার বোরিং লাগে। স্রেফ এন্টারটেইনমেন্টের জন্য করি, অন্য কিছু ভাববেন না।
শেহজাদ হনহন করে ছাদ থেকে নেমে গেল। তার হৃৎপিণ্ড তখন 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নেমেছে। সে নিজের মনেই নিজেকে গালি দিল। শালা শেহজাদ, তুই কি শেষ পর্যন্ত এই ডাইনোসরটার মায়ায় পড়ে গেলি? কেন তোর এত জ্বলছিল যখন ও আরিয়ানের নাম নিচ্ছিল? তুই কি সত্যি ওর প্রেমে পড়লি? না, এটা হতে পারে না। এই রাত তখন 2টো। শহরের কোলাহল থেমে গেছে। আয়রা ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের জল এখন শুকিয়ে গালের ওপর কালচে দাগ ফেলেছে। সে ভাবছে যে আরিয়ান স্যারকে সে আদর্শ ভাবত, তিনি তাকে স্রেফ নিজের কাজ করিয়ে নেওয়ার কামলা ভাবতেন। অথচ এই শেহজাদ যাকে সে সারাদিন গালি দেয়, সেই তাকে সবসময় চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা দেখানোর চেষ্টা করেছে। শেহজাদ অনেকক্ষণ অপেক্ষা করার পরও আয়রাকে নিচে আসতে দেখলো না। বুঝলো সে এখনো ছাদেই কান্না করছে। ছাদের কোণা থেকে ধীর পায়ে আয়রার পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাতে একটা টিস্যু বক্স আর একটা মগ ধোয়া ওঠা কফি গরম। সে এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর আয়রার একদম পাশে গিয়ে দাঁড়ালো। শেহজাদ খুবই নিচু স্বরে বেয়াদবি ভাবটা কমিয়ে বলে, এই যে সিনিয়র ম্যাডাম, কতক্ষণ আর ওই বাসি কান্নার প্রদর্শনী করবেন? কফিটা নিন, অন্তত গলাটা তো ভিজবে। আয়রা না তাকিয়েই বলে, দরকার নেই। তুমি কেন আসছো এখানে? আমাকে উপহাস করতে? শেহজাদ একটু দীর্ঘশ্বাস ফেলে আয়রার খুব কাছে এলো। উপহাস করার মুড থাকলে তো আপনার এই পাণ্ডুটে মুখটার ছবি তুলে গ্রুপ চ্যাটে দিতাম। আয়রা, আরিয়ানের মতো মানুষের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবেন না, ওটা স্রেফ অপচয়। আয়রা ঝাপসা চোখে শেহজাদের দিকে তাকালো। শেহজাদের চোখে আজ এক অদ্ভুত মায়া, যা আয়রা আগে কোনোদিন লক্ষ্য করেনি। হঠাৎ এক দমকা হাওয়ায় আয়রার ওড়নাটা উড়ে গিয়ে শেহজাদের মুখে আছড়ে পড়ল। শেহজাদ ওড়নাটা সরাতে গিয়ে আয়রার খুব কাছে চলে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। শেহজাদ আয়রার চোখের দিকে তাকিয়ে বলে, আপনার কাজল ধুয়ে ভূত লাগছে আপনাকে, কিন্তু কেন জানি এই ভূতুরের চেহারাটাও আমার খুব চেনা লাগছে। শেহজাদ অনিচ্ছাকৃতভাবেই তার হাতটা বাড়ালো আয়রার গাল থেকে সেই কাজল মুছিয়ে দেওয়ার জন্য। আয়রার তপ্ত নিঃশ্বাস শেহজাদের হাতের তালুতে লাগতেই শেহজাদের পুরো শরীর যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। আয়রাও আজ আর সরে গেল না। সে দেখলো শেহজাদের এই বেয়াদবি আর ঝগড়ার আড়ালে একটা পাহাড়ের মতো ভরসা লুকানো আছে। সব সময় আমার হয়ে আরিয়ান স্যারের সাথে ঝগড়া করো কেন শেহজাদ? কেন আমার বিপদে তুমি সবার আগে ছুটে আসো? শেহজাদ নিজের আবেগ লুকাতে আবার সেই পুরনো মেজাজে ফেরার চেষ্টা করলো। কেন করি? কারণ আমি থাকতে আপনাকে অন্য কেউ কষ্ট দেবে, এটা আমার ইগোতে লাগে। ঝগড়া করার প্যাটার্ন তো শুধু আমার, বুঝলেন? শুধু আমি ঝগড়া করব, হি হি হি। শেহজাদ ছাদ থেকে নেমে যাওয়ার পর আয়রা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে নিজের অজান্তেই শেহজাদের রেখে যাওয়া কফির মগটা হাতে নিল। কফির উষ্ণতা যেন তার জমে যাওয়া হৃদয়ে একটু একটু করে আলো দিচ্ছে। শেহজাদ কি সত্যি আমাকে পছন্দ করে? তাহলে ও কেন ওই দিন ল্যাবে আমার জন্য লড়লো? নাহলে কেন ও ওই দিন ল্যাবে আমার জন্য লড়লো? কেন ওই আরিয়ান স্যারের বউয়ের কথা ওই খুঁজে বের করলো? ও সারাক্ষণ আমায় জ্বালায় ঠিকই, কিন্তু বিপদে পড়লে ওই মানুষটাই ছাতার মতো আগলে ধরে। কি তবে এই বেয়াদবের প্রতি দুর্বল হয়ে পড়ছি? পরদিন সকালে ইউনিভার্সিটিতে এক উত্তেজনাকর পরিবেশ। আরিয়ান স্যার ক্লাসে ঢুকেই আয়রাকে লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করলেন। আয়রা, কালকের ঘটনার পর আপনি ল্যাবে আসার সাহস পান কিভাবে? আপনার মতো স্টুডেন্টের জন্য আমার রেপুটেশন নষ্ট হচ্ছে। আমি ঠিক করেছি আপনার প্রজেক্ট আমি রিজেক্ট করে দেব। ক্লাসের সবাই স্তব্ধ। আয়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শেহজাদ ধীর পায়ে ক্লাসের মাঝখানে এলো। তার হাতে আরিয়ান স্যার নেই, বউয়ের সাথে করা চ্যাটের প্রিন্ট আউট আর কিছু কল রেকর্ড। স্যার, রেপুটেশনের কথা বলছেন? আপনার রেপুটেশন তো অলরেডি ড্রেনে। এই দেখুন, আপনার প্রিয়তমার সাথে আপনার সেই রোমান্টিক আলাপ। আর হ্যাঁ, চৌধুরী সাহেবকে আমি অলরেডি একটা মেইল করেছি আপনার এই মাল্টিপল অ্যাফেয়ার নিয়ে। তুমি আমার ক্যারিয়ার নষ্ট করতে চাও শেহজাদ? ক্যারিয়ার আপনি নিজেই নষ্ট করেছেন স্যার। আয়রার মতো ট্যালেন্টেড স্টুডেন্টকে আপনি স্রেফ ব্যক্তিগত কাজে ইউজ করেছেন। এখন ব্যাগ গোছান। চৌধুরী সাহেব আপনাকে এখনই রেখেছেন। আরিয়ান স্যার কেবিন থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাওয়ার পর করিডোরে আয়রা শেহজাদকে থামালো। আয়রার চোখে কৃতজ্ঞতা আর এক অজানা ভালোবাসা। শেহজাদ,
থ্যাংক ইউ। তুমি আজ যা করলে আমার নিজের ভাই থাকলেও হয়তো এতটা করতো না। তুমি কেন আমার জন্য নিজের ক্যারিয়ার রিস্কে নিলে? শেহজাদ বাঁকা হাসি দেয়, কিন্তু মনে মনে চলছে আরে রিস্ক কিসের? ওই স্যারকে দেখলে আমার এমনি অ্যালার্জি হতো। আপনাকে বাঁচানো তো ওসিলা মাত্র। আর শোনো, ক্যারিয়ার আমার কেউ নষ্ট করতে পারবে না। আমি শেহজাদ চৌধুরী। আয়রা একটু কাছে এসে শেহজাদের হাতটা ধরার চেষ্টা করলো। মিথ্যে বলো না শেহজাদ, আমি জানি তুমি কেন এমন করো। তুমি কি আমাকে... শেহজাদ হাতটা সরিয়ে নিয়ে নিজেকে মনে মনে গালি দিল। শালা শেহজাদ, স্বীকার করিস না, ইগো ধরে রাখ। আমি আপনাকে কি, আমি কি আপনার ওই হিরো আরিয়ান? আমি তো সেই অসভ্য জুনিয়র। এখন যান, প্রজেক্টের কাজ শেষ করুন ডাইনোসর ম্যাডাম। বিকেলে খালার বাসায় আয়রা রান্নাঘরে শেহজাদের জন্য তার প্রিয় বিরিয়ানি রান্না করছে। কবির সেখানে হানা দিল। ওহো আয়রা আপু, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? শেহজাদের জন্য বিরিয়ানি, প্রেমের হাওয়া কি তবে গায়ে লাগছে? আয়রা লজ্জায় লাল হয়ে যায়। চুপ করো কবির। ও আজ অনেক বড় একটা সাহায্য করেছে, এই কৃতজ্ঞতা থেকে রাখছি। শেহজাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সে নিজের মনেই ভাবছে, কেন আয়ারার ওই কৃতজ্ঞতাপূর্ণ চাহনি আমাকে পাগল করে দিচ্ছে? কেন আমার ইচ্ছে করছে ওকে সারা জীবনের মতো জাপটে ধরে রাখি? আমি কি সত্যি আয়ারার প্রেমে পড়ে গেছি? ছি, আমি তো বেয়াদব। আমি প্রেম করব কেন? সকালবেলা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক দামি লাল রঙের স্পোর্টস কার এসে থামলো। গাড়ি থেকে নামলো এক তরুণী, পরনে ওয়েস্টার্ন ড্রেস, চোখে দামি সানগ্লাস আর চলনে এক অদ্ভুত আভিজাত্য। সে আর কেউ নয়, শেহজাদের স্কুল জীবনের পুরনো বন্ধু শাইনা। শাইনার বাবা এই ইউনিভার্সিটিতে নতুন ডোনার, তাই তার দাপট একটু বেশি। শাইলা ভিড়ের মাঝে শেহজাদকে দেখে চিৎকার করে, শাহজাদ, মাই গড, আই মিস ইউ সো মাচ। শাইনা দৌড়ে এসে সবার সামনে শেহজাদকে জড়িয়ে ধরলো। শেহজাদ প্রথমে একটু থতমত খেলেও পরক্ষণেই আর চোখে দেখলো আয়রা দূরে দাঁড়িয়ে ফাইল হাতে স্তম্ভিত হয়ে দেখছে। শেহজাদের ভেতরের শয়তানটা যেন জেগে উঠল। সে বলল, আয়রা তো আরিয়ানের জন্য আমাকে খুব জ্বালিয়েছে, এবার একটু শোধ নেওয়ার পালা। শেহজাদ শাইনার কোমর জড়িয়ে ধরে হাসি মুখে, আরে শাইনা, তুই এত সুন্দর হয়ে গেছিস কেন? আমি তো তোকে চিনতেই পারছিলাম না। তুই কি সত্যি এখানে জয়েন করলি? ইয়েস জানো, তোর জন্য তো আমি লন্ডন ছেড়ে এখানে চলে এলাম। এখন তো আমরা সারাদিন একসাথে থাকবো। আয়রা দূরে দাঁড়িয়ে নিজের হাতের ফাইলটা এত জোরে চেপে ধরলো যে সেটা প্রায় দুমড়ে গেল। আয়রার মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। সে গটগট করে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় শেহজাদ তাকে থামলো। আরে সিনিয়র ম্যাডাম, পরিচয় করিয়ে দেই, এ হলো শায়না, আমার খুব স্পেশাল ফ্রেন্ড। আর শায়না, উনি হলেন আয়রা আপু, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিরিয়াস আর বদমেজাজি সিনিয়র। আয়রাকে অবজ্ঞার চোখে দেখে। ও হ্যালো আপু, শেহজাদ তো দেখি খুব অদ্ভুত মানুষের সাথে চলাফেরা করে। চলো শেহজাদ, আমরা কফি শপে যাই। আমার ক্লাস আছে। আর শেহজাদ, জুনিয়রদের সাথে এত মাখামাখি ক্যাম্পাসে না করাই ভালো। নিয়মকানুন শেখো। নিয়ম কানুন তো বোরিং মানুষের জন্য। আমি আর শায়না তো একটু রোমান্টিক নিয়ম বানাতে চাইছি, তাই না শায়না? কফি শপে আয়রা আর পিউ এক কোনায় বসে আছে। সামনেই শেহজাদ আর শাইনা। শেহজাদ ইচ্ছে করে শাইনার চুলে হাত দিচ্ছে, তাকে হাসাচ্ছে, আর মাঝে মাঝে আয়রার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। আয়রা পিউকে ফিসফিস করে বলে, দেখ পিউ, ছেলেটা কতটা বেয়াদব। ওই মেয়েটা ওর গায়ে গড়িয়ে পড়ছে আর ও দাঁত বের করে হাসছে। ছি। আয়রা, তোর এত জ্বলছে কেন বলতো? তুই তো আরিয়ান ছাড়ের জন্য কম করিসনি। আমি স্যারের ব্যক্তিত্ব পছন্দ করতাম, আর এই মেয়েটা তো আস্ত একটা কার্টুন। আমি জাস্ট ডিসিপ্লিন নিয়ে ভাবছি। ঠিক তখন শাইনা শেহজাদের প্লেট থেকে চামচা দিয়ে তাকে কিছু খাইয়ে দিতে নিয়ে গেল। আয়রা আর সহ্য করতে পারল না। সে নিজের কফির মগ নিয়ে উঠতে গিয়ে ইচ্ছে করে শেহজাদের কেবিনের উপর ধাক্কা গেল। ও আই এম সরি শেহজাদ, তোমার এই স্পেশাল ফ্রেন্ডকে একটু দূরে বসতে বলো, আমার হাত লেগে যাচ্ছে। শেহজাদ উঠে দাঁড়িয়ে আয়রার হাতটা ধরে। হাত লেগে যাচ্ছে নাকি হিংসে লেগে যাচ্ছে সিনিয়র ম্যাডাম? শায়না খুব কিউট না?
আপনার মতো সবসময় কপালে ভাঁজ ফেলে রাখে না তো, তাই হয়তো আপনার সহ্য হচ্ছে না। ল্যাবে প্রজেক্টের কাজ চলছে। শাইনা কিছুই পারে না, সে শুধু শেহজাদের হাত ধরে ঝুলছে। আয়রা নিজেই প্রজেক্টের মনোযোগ দিতে পারছে না। শেহজাদ, আমার হাতটা কেমন ব্যথা করছে, তুমি একটু টিপে দাও না। অবশ্যই, তুই বস এখানে। শেহজাদ আয়রার দিকে তাকিয়ে শাইনার হাত টিপে দিতে শুরু করলো। আয়রা রাগে মেঝের উপর পেন্সিল আছাড় মারলো। শেহজাদ চৌধুরী, এটা ল্যাব, মাসাজ পার্লার না। বাইরে গিয়ে এসব করো। আরে আপনিও তো সেদিন আমার হাত ব্যান্ডেজ করে দিচ্ছিলেন, তখন তো কিছু হয়নি। শায়না তো আমার নিজের মানুষ, ওর জন্য এটুকু তো করতেই পারি। আপনার কি খুব হিংসে হচ্ছে? হিংসে? আমার? তোমার মতো অসভ্যকে নিয়ে হিংসে করার চেয়ে বিষ খাওয়া ভালো। শেহজাদ, তাড়াতাড়ি চলো, বৃষ্টিতে ভিজলে আমার আবার কোল্ড অ্যালার্জি হয়। শেহজাদ আয়রাকে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থাকতে দেখে মনের ভিতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু সে নিজেকে আটকালো। হ্যাঁ শায়না চল, আয়রা আপু তো জাদরেল মানুষ, ওনার আবার কিসের বৃষ্টি? শেহজাদ শাইনাকে নিয়ে বাইকে চলে গেল। আয়রা বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে রইল। তার চোখে জল আর বৃষ্টির জল এক হয়ে গেল। সে ভাবলো, শেহজাদ কেন এমন করছে? ওকে সত্যি এই মেয়েটাকে পছন্দ করে? তবে কেন ও আমার জন্য আরিয়ান স্যারের সাথে লড়েছিল? কেন ও আমাকে ছাদের উপর সান্ত্বনা দিয়েছিল? রাত 12টা। আয়রা ছাদে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ দেখলো শেহজাদ ছাদে। সে আজ শাইনার সাথে অনেক সময় কাটিয়েছে। কি সিনিয়র ম্যাডাম, বৃষ্টির পানি দিয়ে চোখ ধোয়া শেষ হয়নি? শায়নার রূপ দেখে কি আপনার ঘুম হারাম হয়ে গেল? আয়রা রেগে শেহজাদের পাঞ্জাবি খামছে ধরে। তুমি একটা জানোয়ার শেহজাদ, তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দাও। তুমি ওই মেয়েটার সাথে যা করছো তা কি ঠিক? তুমি কি সত্যিই আমাকে ঘৃণা করো? শেহজাদ আয়রাকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। আয়রার ভেজা চুল শেহজাদের নাকে লাগছে। আমি কি করছি না করছি তাতে আপনার কি? আপনি তো আরিয়ানের জন্য পাগল ছিলেন, এখন শায়না আসলে আপনার পিত্তি জ্বলে কেন? বলুন, কেন জ্বলছে আপনার? জানি না, আমি শুধু জানি তুমি যখন অন্য কারোর সাথে হাসো আমার মনে হয় আমি সব জ্বালিয়ে দেই। শেহজাদ মনে মনে বলে। তার মানে তুইও শেষ আয়রা, তুইও আমার মায়ায় পড়ে গেছিস? শেহজাদ তখন হাসলো। এটাকে হিংসে বলে ম্যাডাম। এখন যান ঘুমিয়ে পড়ুন, কাল কিন্তু শায়নার সাথে আমার ডেট আছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় আজ উৎসবের আমেজ। শাইনা দামি গিফট বক্স হাতে শেহজাদের পাশে বসে আছে। সে সবার সামনে শেহজাদকে চামচ দিয়ে কেক খাইয়ে দিচ্ছে। শেহজাদ আর চোখে দেখছে আয়রা পাশের টেবিলে বসে কড়া লিকারের চা খাচ্ছে আর কাপটা এমন ভাবে ধরেছে যেন সেটা ভেঙে ফেলবে। শেহজাদ শায়রার হাত ধরে একটু জোরে যাতে আয়রা শোনে। শায়না, কেকটা তো দারুণ, ঠিক তোর মতো মিষ্টি। ভাবছি আজ বিকেলে তোকে নিয়ে লং ড্রাইভে যাব। সত্যি জানো, আই এম সো হ্যাপি, তুমি আমার কত ভালো বন্ধু। আয়রা ধরাস করে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলে, কবির, এই ক্যাফেটেরিয়ায় কি হাইজিন মেনটেন করা হয় না? আঠালো জিনিসের গন্ধে আমার বমি আসছে। কিছু মানুষের লজ্জা শরম তো ডাস্টবিনে গেছে দেখছি। বমি আসছে নাকি হিংসে হচ্ছে সিনিয়র ম্যাডাম? শায়নার সাথে আমার বন্ডিং দেখে আপনার পিত্তি জ্বলে যাচ্ছে, তাই না? হিংসে? তোমার মতো অসভ্য আর কার্টুন মেয়েটাকে দেখে আমার হিংসা হবে? শোনো শেহজাদ চৌধুরী, তুমি যার সাথে ইচ্ছে জাহান্নামে যাও, আমার কিছু যায় আসে না। রাতে বাড়িতে ফিরে আয়রা আর স্থির থাকতে পারলো না। শেহজাদের শাইনার সাথে মাখামাখি তার কলিজায় বিঁধছে। সে ঠিক করলো শেহজাদকে সে দেখিয়ে দেবে। সেও কারোর জন্য অপেক্ষা করে বসে নেই। সে সোজা তার বাবার রুমে দিয়ে গেল। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করতে চাই। তুমি আমার জন্য ভালো ছেলে দেখা শুরু করো, যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে, মানে আমি সেটেল হতে চাই। সে কি মা, তুই না বললি পড়াশোনা শেষ না করে বিয়ে করবি না? আর শেহজাদের কথা আমার সামনে আনবে না বাবা, ও ওর জীবন নিয়ে ব্যস্ত, আমি আমার। তুমি শুধু ছেলে দেখো। পরের দিন সকালে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো। কবির দৌড়ে গিয়ে শেহজাদকে খবরটা দিল। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আয়রা আপু তো বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ওনার বাবা নাকি অলরেডি 3-4টা পাত্রের ছবি সিলেক্ট করেছেন।
শেহজাদের হাতের কফি মগটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। তার মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হলো কেউ তার কলিজাটা টেনে বের করে নিচ্ছে। বিয়ে মানে কি? ও অন্য কারো হয়ে যাবে? অন্য কেউ ওকে আগলে ধরবে? অন্য কেউ ওর সাথে ঝগড়া করবে? না, এটা হতে পারে না। আয়রা শুধু আমার সাথে ঝগড়া করার জন্য জন্ম নিয়েছে। কিন্তু কেন আমার এত খারাপ লাগছে? আমি কি ওকে ভালোবাসি? না, ও তো আমার শত্রু। করিডোরে আয়রাকে দেখে শেহজাদ তার পথ আগলে দাঁড়ালো। শেহজাদের চোখ দুটো আজ লাল, চুলগুলো উস্কো খুস্কো। বিয়ে মানে কি আয়রা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে বিয়ের ভূত চাপলো কেন? আয়রা অবজ্ঞার হাসি হেসে বলে, কেন? তুমি যদি শায়নার সাথে লং ড্রাইভে যেতে পারো, তবে আমি বিয়ে করলে তোমার সমস্যা কোথায়? আমার লাইফ আমি যাই করব, তুমি তোমার হট ফ্রেন্ডকে নিয়ে থাকো না। শেহজাদ আয়রার দুই কাঁধ ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। শায়না আমার বন্ধু, কিন্তু আপনি অন্য কাউকে বিয়ে করতে পারেন না। আমি এটা হতে দেব না। আয়রা বুক ধরপড়ানি সামলে বলল, কেন হতে দেবে না? তুমি কে আমার? জুনিয়র, শত্রু, নাকি কেউ না? উত্তর দাও শেহজাদ। শেহজাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর ইগো ধরে রেখে বলল, কারণ আপনি বিয়ে করলে আমার প্রজেক্টের কাজ কে করবে? হ্যাঁ, স্রেফ প্রজেক্টের জন্য আমি এটা হতে দেব না। আয়রা চোখের জল আড়াল করে, প্রজেক্টের জন্য অন্য মানুষ পাওয়া যাবে। পথ ছাড়ো শেহজাদ চৌধুরী। কাল আমাকে দেখতে পাত্রপক্ষ আসবে, আমার অনেক কাজ আছে। রাত 2টো। আয়রা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। সে ভাবছে, শেহজাদ কেন একবারও বলল না যে ও আমাকে ভালোবাসে? কেন প্রজেক্টের অজুহাত দিল? ও কি সত্যিই আমাকে ঘৃণা করে? অন্যদিকে শেহজাদ তার রুমে বসে আয়রার একটা ছবি যেটা সে লুকিয়ে তুলেছিল দেখে চিৎকার করে কাঁদছে। সে বারবার নিজেকে প্রশ্ন করছে, কেন জ্বলছে আমার? কেন আয়রাকে অন্য কারোর সাথে কল্পনা করলে আমার দম বন্ধ হয়ে আসছে? শেহজাদ, তুই কি সত্যি প্রেমে পড়েছিস? না, স্বীকার করিস না, ইগো হারাস না। পরের দিন আয়রার বাড়িতে পাত্রপক্ষ এসেছে। ছেলেটা একজন ডাক্তার, বেশ নম্র ভদ্র। আয়রা ড্রয়িং রুমে চা নিয়ে এলো। ঠিক তখনই শেহজাদ দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো। পরনে তার ময়লা টি শার্ট, চুলে জল নেই, চুলে জেল নেই। শেহজাদ পাত্রের সামনে গিয়ে বলে, এই যে ভাই, আপনি আয়রাকে বিয়ে করতে আসছেন? আপনি জানেন ও রাতে কত জোরে নাক ডাকে, আর ও যে রান্নায় লবণ দিতে ভুলে যায় সেটা জানেন? আপনি কি সহ্য করতে পারবেন ওর বদ মেজাজ? শেহজাদ, তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। শেহজাদ পাত্রের হাত ধরে, ভাই, জীবনটা তেজপাতা হয়ে যাবে। এর চেয়ে ভালো পালান। ওনার সাথে ঝগড়া করা আপনার কাজ না, ওটা আমার ডিউটি। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। পাত্রপক্ষ শেহজাদের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। শেহজাদ তখনও থামেনি। সে একের পর এক আয়রার কাল্পনিক সব দোষ বলে যাচ্ছে। আয়রার বাবা লজ্জায় মাথা নিচু করে আছেন। ইনাফ শেহজাদ চৌধুরী, স্টপ ইট। আয়রা এক ঝটকায় শেহজাদের হাত ধরে তাকে টেনে দরজার কাছে নিয়ে গেল। তার চোখ দিয়ে তখন জল পড়ছে, কিন্তু সেটা রাগের না, অন্য কিছুর, তা সে নিজেও জানে না। তুমি আজ আমার সম্মান ধুলোই মিশিয়ে দিলে। তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে এসব নাটক করার? বেরিয়ে যাও এখান থেকে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও। সম্পর্ক তো শুরুই হতে দিলেন না সিনিয়র ম্যাডাম, শেষ করবেন কি? যান, বিয়ে করুন ওই ডাক্তারকে, সুখী হন। শেহজাদ গটগট করে বেরিয়ে গেল। পাত্রপক্ষও ততক্ষণে তড়িঘড়ি করে বিদায় নিয়েছে। ড্রয়িং রুম ফাঁকা হতেই আয়রা মেঝের ওপর বসে পড়ল। তার মনের ভেতরটা হাহাকার করে উঠল। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কেন ডাক্তার চলে যাওয়াতে খুশি হচ্ছি? কেন শেহজাদকে বের করে দিয়ে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছে? তবে কি আমি এই অসভ্য ছেলেটাকে ভালোবেসে ফেলেছি? রাত 11টা। শহরের এক কোনায় ব্রিজের নিচে একটা পুরনো ঘাট আছে, যেখানে শেহজাদ মন খারাপ হলে একা বসে থাকে। আজ সে সেখানে বসে নদীর দিকে তাকিয়ে আছে, তার চোখে জল। আমি আজ কেন ওইসব করলাম? কেন আয়ারার বিয়ে ভেঙে দিলাম? ও কি সত্যি আমাকে ঘৃণা করে? আমি কি সত্যি ওকে ছাড়া থাকতে পারবো না? কেন ওর ওই বদমেজাজি মুখটা মনে পড়লে আমার বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ শেহজাদ,
তুই হেরে গেছিস। তুই ওই ডাইনোসরটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আয়রা জানে শেহজাদ কোথায় যেতে পারে। সে রিক্সা নিয়ে সেই ঘাটের কাছে পৌঁছলো। অন্ধকারে দেখলো শেহজাদ একা বসে আছে। তার চওড়া পিঠটা আজ বড্ড অসহায় লাগছে। আয়রা ধীর পায়ে গিয়ে তার পেছনে দাঁড়ালো। এখনও কি বেয়াদবি করার এনার্জি বাকি আছে? শেহজাদ চমকে উঠে দাঁড়ালো, কিন্তু না তাকিয়েই বলল, এখানে কেন আসছেন? ডাক্তার সাহেব কি আপনাকেও রিজেক্ট করেছেন? আয়রা শেহজাদের সামনে এসে দাঁড়ালো, তার দুহাত নিজের হাতে নিল। শেহজাদ, তাকাও আমার দিকে। কেন করলে এসব? কেন আমার বিয়ে ভাঙলে? সত্যি করে বলো। শেহজাদ দৃষ্টি সরিয়ে বলল, বললাম তো, প্রজেক্টের জন্য। মিথ্যে বলো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, যেমনটা আমি তোমাকে বাসি। হ্যাঁ শেহজাদ চৌধুরী, আমি এই বদমেজাজি আয়রা স্বীকার করছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন ঝগড়া করে কাটাতে চাই। তুমি কি আমাকে তোমার ঝগড়া করার পার্টনার হিসেবে সারা জীবনের জন্য নেবে? শেহজাদ এবার আয়রার দিকে তাকালো। তার চোখে এখন আনন্দের অশ্রু। সে আয়াকে এক ঝটকায় জড়িয়ে ধরলো। আয়রার মাথা তার বুকের উপর। আপনি আস্ত একটা ডাইনি। হ্যাঁ, তো দেরিতে বুঝলেন? আমি তো সেই কবে থেকে আপনার প্রেমে পাগল হয়ে আপনার পেছনে ছায়ার মতো ঘুরছি। সারাক্ষণ জপেছি আপনার নাম। হ্যাঁ আয়রা, আমি তোমাকে ভালোবাসি। খবরদার আর কোনোদিন বিয়ের নাম মুখে আনবে না। আগে বলো, শাইনার সাথে কেন ওসব করছিলে? ওটা তো স্রেফ আপনার জ্বলুনি দেখার জন্য। হিংসেয় আপনার মুখটা যখন লাল হতো তখন আপনাকে অনেক বেশি কিউট লাগতো। ঠিক তখনই অন্ধকার ঝোপঝাড়ের আড়াল থেকে হাততালি আর হাসির আওয়াজ শোনা গেল। আয়রার বাবা মা, খালাজান, এমনকি কবির আর পিউও সেখানে হাজির। ওহো, রোমিও জুলিয়েট তো ধরা পড়ে গেল। আমরা তো সব ভিডিও করেছি। আয়রা মা, আমি জানতাম তোরা দুজনে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারবি না। ওই পাত্রপক্ষ তো আমরাই সাজানো নাটক ছিল, যাতে তোদের মনের কথা বের হয়ে আসে। শেহজাদ আয়রার কপালে আলতো করে একটা চুমু খেলো। আয়রা লজ্জায় শেহজাদের পাঞ্জাবি খামচে ধরলো। বিয়ে হলেও কিন্তু আমি ঝগড়া থামাবো না শেহজাদ। ঝগড়া না থাকলে প্রেম জমবে কি করে? রেডি থেকো মিস্টার শেহজাদের মিসেস বদমেজাজি হওয়ার জন্য। এভাবেই শহরের দুই মেরুর দুই মানুষের লড়াই আর ভালোবাসার এক রঙিন গল্প শেষ হলো। যেখানে ঝগড়া ছিল শুরু আর ভালোবাসা হলো শেষ গন্তব্য। End. Please subscribe.